কোটা সংস্কারের দাবি সর্বপ্রথম কিন্তু ছাত্র শিবিরই তুলেছিল বহু আগে। যখন আমাদেরকে বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, তখন আমরা বলেছি হ্যাঁ আমি রাজাকার, কী করবা করো। তাদের সাথে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সম্পর্ক। আমরা শিবির, তারা ছাত্র অধিকার করে, পরবর্তী তারা ছাত্র শক্তি, এরপরে আবার অন্য একটা প্ল্যাটফর্ম। তো কোয়ালিশনটা আসলে বহুদিন ধরেই ছিল। তারা কি জানতো আপনারা শিবির করতেন, মানে সে সময় জানতো কিনা? হ্যাঁ, জানবে না কেন, অবশ্যই জানতো। না, পরবর্তীতে আমরা যেমনটা শুনলাম যে আপনারা শিবির করতেন, তারা জানতো না, অনেকেই তো অভিযোগ করেছে। এটা স্ট্যান্ডবাজি। এটা তাদের কেউ কেউ এই ধরনের চটকদার কথাবার্তা বলেন। বাস্তবে তাদের 19 সালের যে ডাকসু হয়, সেই ডাকসুতে নুরুল হক নূরকে আমরা বাই নেম সাপোর্ট দিই, এবং সেখানে তাকে ভিপি বানানো, আক্তার ভাইকে, উনি সমাজসেবা সম্পাদক হন, এনসিপির এখন যিনি সদস্য সচিব। তো তারা আমাদেরকে চিনত। যখন 18 জুলাই রাতে আসিফ নাহিদদেরকে গুম করা হয় এবং তাদেরকে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের হাতে আসলে মুভমেন্ট পরিচালনা করার জন্য কোনো ফেজ দরকার ছিল, যে কার নামে এই কর্মসূচি যাবে, কে এটার আহ্বায়ক হবে, কে মুখপাত্র হবে। তখন বাধ্য হয়ে আব্দুল কাদেরকে আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে একটা জায়গায় নিয়ে যাই। সেখান থেকে তাকে জানানো হয় যে আমরা তোমার নামে এই কর্মসূচি দিচ্ছি। কর্মসূচিগুলো রেগুলার আপডেটেড হচ্ছিল, আমাদের এস এম ফরহাদ আপডেট করছিল, আচ্ছা, তাকে যে 9 দফা দেয়া হলো, মানে এটা তো আর আসমানি কোনো কিছু না যে নাজিল হয়েছে উপর থেকে, আপনারা তো তৈরি করেছেন। মানে এই 9 দফার পেছনের যদি কারিগর শিবির বলা হচ্ছে, তারপর নেতৃত্ব পর্যায়ে যদি নাম বলতে বলি, কে কে ছিল? 9 দফাটা মূলত তৈরি করেছে এস এম ফরহাদ, সাদিক ভাই, সিবগাতুল্লাহ ভাই ছিলেন। তারপর যে বাসায় এটা হয়েছিল ওখানে 5-6 জন ছিলাম আমরা, আমি ছিলাম। আমরা রেগুলারই এটা, ওই সময় আরেকজন ছিল মোসাদ্দেক, এখন ডাকসুর সমাজসেবা সম্পাদক, সাহিত্য সম্পাদক সম্ভবত। তো রেগুলারই আপডেটের কাজটা আমরা করছিলাম। আর মূলত একটা ড্রাফট রেডি করা, সেটা এস এম ফরহাদ রেডি করে আব্দুল কাদেরকে পাঠায়। আব্দুল কাদের এটাকে কিছু বিষয় আলাপ হয়, কয়েকটা দফা নিয়ে আলাপ হয়, এটা ছাত্রদলের কনসেন্ট নেওয়া হয়, সব মিলিয়ে এভাবেই 9 দফাটা ধীরে ধীরে যাইতে থাকে। আব্দুল কাদের এই চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই। সে সময় শিবিরের তিনি লোকজন ছিলেন কিনা? এই প্রশ্নটা আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। তারেক রহমান সহজ সরল থাকতেছেন, আর সংসদে তারেক রহমানের যেই এমপি মন্ত্রীরা, তারা নারীদেরকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছেন। প্রোগ্রামে বলেছেন যে তার ছবি যেন কোথাও টানানো না হয়। আমরা কি দেখব? আপনি দেখবেন, আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, দেখবেন তারেক রহমানের বড় পোস্টারিং করা আছে। আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে যান, সেখানে দেখবেন যে তার মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনের বড় ছবি। তারপর রিসেন্টলি আজকের দিনেই একদম মেইন সড়কের পাশে মীর শাহ আলম, তার একজন প্রতিমন্ত্রী, তার বড় করে পোস্টার টানানো আছে। যারা ইসলামপন্থী তারাও জামাত শিবিরকে মুনাফিক বলে, ইতিমধ্যেই বিএনপি তারা তো জামাতকে শিবিরকে রাজাকার বলা শুরু করছে। আবার যারা বাম আছে তারা তো দেখতেই পারে না। হ্যাঁ, তো আলটিমেটলি আসলে আপনাদের তাহলে বন্ধু কে? যে কোনো ঘটনায় আপনি দেখবেন যে শিবিরের উপর হামলা হচ্ছে, একটা কমন ন্যারেটিভ যে শিবিরের কোনো বন্ধু নাই, শিবির সবাই শত্রু বানায় ফেলছে। জামাতের উপর হামলা হয়েছে বা বিএনপির উপর হয়েছে, ওইটারও ঘুরে পেঁচে খাঁচকাটা কুমিরের গল্পের মতো এটা শেষ গন্তব্য হইল যে শিবির সবাই শত্রু বানায় ফেলছে। আপনি ছাত্র কল্যাণ সম্পাদক, আপনি বলছিলেন যে যারা একটু অসচ্ছল তাদেরকে ছাত্র শিবির দেখে, আপনারা কিভাবে চলেন যারা শিবিরের কেন্দ্রীয় নেতা আছেন? আমি যদি বলি, আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি পুরো 6 বছর আমি টিউশনি করে চলেছি। এর পাশাপাশি যখন প্রয়োজন হয় ফ্যামিলি থেকে টাকা আনি। আমাদের সংগঠনে বেশিরভাগ হয় টিউশনি করে চলে অথবা ফ্যামিলি থেকে টাকা এনে চলে। এর বাইরে যাদের এই দুইটার কোনোটাই সুযোগ নেই, তাদেরকে কখনো কখনো সংগঠন হেল্প করে থাকে। কিন্তু শিবির করলে টাকা পাওয়া যায় বা শিবির করলে তাদেরকে শিবিরে চালিয়ে নেয় এমন না, বরং শিবির একটা ব্যবস্থা করে দেয়, হয়তো কোথাও স্টাইপেন্ড, কোথাও স্কলারশিপ, এভাবে ব্যবস্থা করে দেয়। তো আমি নিজে টিউশনি করে চলেছি, ফ্যামিলি থেকে টাকা এনে চলি, আমার এভাবে চলছে। দীর্ঘ 17 বছরের জেগে থাকা যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে উৎখাত করে ছাত্র জনতা। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গল্প আমরা শুনবো। আমাদের সাথে সেই গল্প শোনাতে স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম শাকিল, ছাত্র কল্যাণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা তো জানি যে আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে আপনারা যুক্ত হয়েছেন। কবে, কিভাবে, কোন প্রেক্ষাপটে আপনারা এই আন্দোলনে যুক্ত হলেন? জি, ধন্যবাদ আপনাকে, মিররের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত আন্দোলনের শুরু থেকে ছিলাম, শুধু 24-এর আন্দোলন না, কোটা সংস্কার আন্দোলনের আরেকটা ফেজ ছিল 18। তো 2018-তে তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। তো সেই সময়টাতেও মূলত আন্দোলনের লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে ম্যান পাওয়ার সাপোর্ট, ফাইন্যান্স করা, সকল কিছুতেই ছাত্র শিবির ছিল।
তো 18 আন্দোলনেও আমরা সরাসরি ছিলাম, আমিও সরাসরি ছিলাম। সেখানে ইউনিভার্সিটির ভিতরে 18 সালের খুব সম্ভবত 8ই এপ্রিল সেখানে হচ্ছে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তো সেখানে আমরা অনেক আহত হই। তো 18 থেকে একের পর এক আন্দোলন, এইটার লেগেসিটা 24 পর্যন্ত আসছে। 24-এই একদম যখন সরকার পুনরায় পরিপত্র বাতিল করে, সেদিন থেকে আমরা পুনর্বার আন্দোলনে সম্পৃক্ত হই। সাংগঠনিকভাবে পুরো ঢাকা এবং পরবর্তীতে পুরো বাংলাদেশ মূলত হচ্ছে 15 আগস্ট, 15 জুলাই, যেদিন এর আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়। এরপর থেকে মূলত আমরা ওই দিন থেকে সম্পৃক্ত হই। যখন যুক্ত হলেন মানে তখন আপনাদের গোলটা কি ছিল? গোল তো প্রাইমারিলি যেহেতু কোটা এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা অভিশাপ ছিল। তো এইটা যখন সরকার আবারও এটা ফিরিয়ে আনছে, তখন আমাদের টার্গেট ছিল এইটাকে আমরা বাস্তবায়ন হইতে দেব না। আর সেকেন্ড, আমরা তো আসলে একটা মোমেন্টামের অপেক্ষায় ছিলাম সত্যি বলতে। আমাদের পুরো ক্যাম্পাস লাইফ কেটেছে যে এমন একটা সুযোগ আসবে যেখানে আমরা ছাত্রলীগ কিংবা সরকারকে বেকায়দায় ফেলবো এবং পরবর্তীতে একটা ফ্যাসিবাদী শাসনের যে অবসান হবে, এটা সেই 13 সাল থেকে আমাদের স্বপ্ন। পরবর্তীতে ক্যাম্পাস লাইফে 18 আন্দোলনটা যখন একটা তুঙ্গে চলে গেছে, তখন সরকার হুট করে এটা মেনে নেয়। এরপর আবরার ফাহাদের শাহাদাতের পরে এরকম একটা তুমুল আন্দোলন হয়, মোদি বিরোধী আন্দোলন হয়। আমরা মূলত আসলে অপেক্ষায় ছিলাম যে একটা সুযোগ আসবে, সেই সুযোগে সরকারের পতন হবে। ফাইনালি 24-এর কোটা সংস্কার আন্দোলনটা জুলাই বিপ্লবের দিকে আমাদেরকে নিয়ে যায়। আপনারা যুক্ত হওয়ার জন্য প্রথমেই মানে কার সাথে কথা বলেন? সেই সময় তো একটা প্ল্যাটফর্ম ছিল, শিবির সরাসরি কার সাথে কথা বলে যুক্ত হলো? ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠনগুলো ছিল, প্রত্যেকের মধ্যে ইন্টারকানেকশন ছিল আসলে। যে শিবির হঠাৎ করে কারোর সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজন পড়ে নাই। যেমন যাদের নেতৃত্বে মুভমেন্টটা হয়েছে, তারা ইতিপূর্বে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিল। তো তাদের সাথে আমাদের সম্পর্কটা সেই 18 সাল থেকে, মানে আমার পার্সোনালি আমার সাথে, যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, এখন সরকার বিভিন্ন দলের এমপি হয়েছে, এনসিপির বা এরকম আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, তারা সব আমাদের বড় ভাই, বন্ধু, ছোট ভাই, ক্যাম্পাস লাইফে যেমনটা হয়। তো তাদের সাথে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সম্পর্ক। আমরা শিবির, তারা ছাত্র অধিকার করে, পরবর্তী তারা ছাত্র শক্তি, এরপরে আবার অন্য একটা প্ল্যাটফর্ম। তো কোয়ালিশনটা আসলে বহুদিন ধরেই ছিল। তারা কি জানতো আপনারা শিবির করতেন? মানে সে সময় জানতো কিনা? হ্যাঁ, জানবে না কেন, অবশ্যই জানতো। না, পরবর্তীতে আমরা যেমনটা শুনলাম যে আপনারা শিবির করতেন, তারা জানতো না, অনেকেই তো অভিযোগ করেছে। এটা স্ট্যান্ডবাজি। এটা তাদের কেউ কেউ এই ধরনের চটকদার কথাবার্তা বলেন। বাস্তবে তাদের 19 সালের যে ডাকসু হয়, সেই ডাকসুতে নুরুল হক নূরকে আমরা বাই নেম সাপোর্ট দিই এবং সেখানে তাকে ভিপি বানানো, আক্তার ভাইকে, উনি সমাজসেবা সম্পাদক হন, এনসিপির এখন যিনি সদস্য সচিব। তো তারা আমাদেরকে চিনতো। তাদের সাথে আমাদের শত শত মিটিং হয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন, ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্ট পরিচালনা করা। সবাই সবার ইভেন পদ পদবি সহ জানতো। যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ওই সময়টা প্রকাশ্যে না থাকলেও ওরা জানতো যে শিবিরের সভাপতি, সে সেক্রেটারি, এভাবে বাই নেম সবাই সবাইকে পদ সহ চিনত। এই যে 2019 সালের যে মানে ডাকসু, এই গল্পটা একটু শুনতে চাই। মানে আপনারা যে দাবি করেন, মানে এটা কি শুধু দাবি নাকি আপনাদের আসলে কোনো প্রকৃতিগতভাবে তাদের সাথে একটা আনাচনি হয়েছিল যে আমরা ভিপি নূরকে চাই? দাবি করা বলতে ওই সময়টা তো আসলে ছাত্র শিবিরের পক্ষে ডাকসু ইলেকশন নিজ নামে করাটা সম্ভব ছিল না। তো ফলত আমাদের কাউকে না কাউকে সাপোর্ট দিতে হইতো। সেই সময় কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাসের উদীয়মান নেতৃত্ব ছিল নুরুল হক নূর। আবার ছাত্রদলকে যে আমরা সাপোর্ট দিব, ছাত্রদলও আসলে ক্যাম্পাসে দাঁড়াইতে পারছিল না ওই সময়টায়। তো ফলে নূরদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়, যেহেতু কোটা সংস্কার মুভমেন্ট এর পরবর্তী ক্যাম্পাসের যে কোনো আন্দোলনে তাদেরকে আমরা সমর্থন দিচ্ছিলাম, একসাথে মুভমেন্ট করছিলাম। আমাদের অনেকে যেহেতু শিবির পরিচয় দেওয়াটা আসলে সম্ভব ছিল না, এটা ট্যাবু ছিল, পিটায় মেরে ফেলবে আবরারের মতো। তো সেই জন্য আমরা ওদের সাথে, ইভেন আমি নিজেও নুরুল হক নূর পাশে দাঁড়িয়ে অসংখ্য দিন স্লোগান দিয়েছি। সে জানতো আমরা শিবিরের। তাদের সাথে আমাদের মিটিং হতো রাতে, আবার দিনের বেলা আমরা যে সেখানে মিটিং, শাহবাগ চত্বর, রাজু ভাস্কর্য, টিএসসি, সব জায়গায় আমরা ক্যাম্পাসে মুভমেন্ট যেভাবে হয়, এইটার লেগেছি 19 সালে এসে যখন ডাকসু আসলো, তখন ডাকসুতে মোটামুটি সবাই কালেকটিভলি নুরুল হক নূরকে সাপোর্ট দেয়। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্রদলের যেহেতু আসলে ছাত্রদল জিততে পারবে না ওই টাইমটাতে, নূরের একটা পসিবিলিটি ছিল, সেটাকে কাজে লাগিয়ে ওই সময় বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল মূলত আমাদের জুনায়েদ ভাই, আলী হাসান জুনায়েদ ভাই। তো ভাইরা এটা সমন্বয় করেন। পরবর্তীতে যখন রাতের বেলা ফলাফল কারচুপি করা হচ্ছে বা দিবে না, এটা নিয়েও যাবতীয় যত পলিসি এবং যত ইন্টারনাল কানেকটিভিটি মেনটেন করা অ্যালামনাইদের সাথে বা সরকারের বিভিন্ন পর্যায়ে যাবতীয় চাপ প্রয়োগ করা, সেটা শিবিরের পক্ষ থেকে তখন করা হয়েছিল। তো এটা গোপন কোনো বিষয় না।
তারাও জানে, তারা এখন অস্বীকার করে অনেকে তাদের রাশেদ খান অস্বীকার করে বা এরকম, কিন্তু ওই সময় এটা পারস্পরিক কোয়ালিশনের ভিত্তিতেই তাদেরকে সমর্থন দেওয়া এবং তাদের দুইজন বের হয়ে আসে। সেই সময় যারা সমন্বয়ক ছিল একদম প্রথম সারির কথাই যদি বলি, মানে যখন আপনারা সেখানে ঢুকলেন, সমন্বয়কের যে নাম তালিকা আছে সেখানে শিবির পরিচয় কেউ ছিল কিনা? শিবির পরিচয় কেউ ছিল না, তবে শিবিরের অনেকে ছিল। মানে এই শিবির আশঙ্কা পরিচয় তো আসলে থাকার সুযোগ ছিল না। ধরেন সমন্বয়ক তালিকায় খুব সম্ভবত 150-156 জনের একটা লিস্ট ছিল, তো সেখানে শিবিরের অনেকে ছিল, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী বা এমনিতে আন্দোলনকারী হিসাবে সমন্বয়ক তালিকা ছিল। শিবিরের প্রতিনিধি হিসেবেই ছিল, ব্যাপারটা এমন না আসলে। শিবির পরিচয় থাকলে এই লিস্টটা তো সরকার এটাকে বিতর্কিত করা বা এই লিস্টকে কেন্দ্র করে আরও বেশি দমন পীড়ন চালানো তাদের পক্ষে সম্ভব ছিল। এবং যারা শিবিরকে পছন্দ করে না তারা হয়তো আপনাদের নেতৃত্বে বা আপনাদের সমন্বয় হিসাবে এটা একটা ব্যাপার ছিল, যেহেতু একটা আন্দোলনের একটা সার্বজনীনতার ব্যাপার ছিল, সেজন্য আমরা আমাদের দলীয় পরিচয়ের বাইরে এটাকে সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে আমরাও দেখতে চেয়েছি, সবাই এভাবে দেখতে চেয়েছি। ইভেন ছাত্রদলের যারা মুভমেন্টে ছিল তারাও ছাত্রদল হিসেবেই মুভমেন্টে আসে নাই, তারাও ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে এসেছে, তারাও রেগুলার বক্তব্য স্লোগান সব কিছু ক্যাম্পাসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী হিসেবেই তারা এটা চালিয়েছে। আমরা এভাবেই করেছি, সবাই এভাবেই করেছে মূলত। সরাসরি যুক্ত থাকতেন তাহলে সার্বজনীন যে ব্যাপারটা সেটা হইতো না। মানে শিবির একটা জিনিস দাবি করলো, শিবিরে কোনো দাবি ন্যায্যতা বা ন্যায্যতার ভিত্তিতে হলে সেটি সার্বজনীন কেন হয় না? এই প্রশ্ন বোধহয় আমাকে জিজ্ঞেস না করে বাংলাদেশের সুশীল সমাজকে জিজ্ঞেস করা উচিত। যাদের বেঁচে থাকার অধিকার ছিল না, যাদের মৌলিক মানবাধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল না, তাদের ডাকে বাংলাদেশের মানুষ মাঠে নামবে, এটা আসলে ওই সময়কার কনটেক্সটে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। বরং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে শিক্ষার্থীদের একটা কমন দাবিকে, যেহেতু চাকরির দাবি, এখানে বৈষম্যমুক্ত একটা ব্যাপার, এটা আমাদের সবার একটা কমন দাবি, সে জায়গা থেকে এটা সবাইকে কানেক্ট করতে পেরেছে। শিবির একটা মুভমেন্টে থাকা মানে আপনি দেখবেন যে ইতিপূর্বে যে কোনো মুভমেন্টকে শিবির বা শিবির সংশ্লিষ্ট বা জামাত শিবিরের আন্দোলন বলে ফ্রেম করার চেষ্টা করেছে। আবরার ফাহাদকে যখন মেরেছে, আবরার ফাহাদকে বলার চেষ্টা করা হয়েছে যে আবরার ফাহাদ শিবির করে। এটার মনস্তত্ত্বটা বোঝাটা জরুরি। তাকে শিবির ট্যাগ দেওয়ার কারণ কি? শিবির ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে শিবির মারাটা বৈধ, শিবির মারলে কোনো বিচার হবে না। তাকে যদি শিবির বলা যায় তাহলে ছাত্রলীগের যারা আবরারকে মেরেছে তাদের দায় মুক্তি দেওয়া যায়। একইভাবে মোদি বিরোধী আন্দোলন, যেটা বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষের মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকেও শিবিরের আন্দোলন বলা হয়েছে, জামাতের আন্দোলন বলা হয়েছে। তারপর নিরাপদ সড়ক আন্দোলন, যেটা স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনটা শুরু করেছে, সেই আন্দোলনকে এখনও পর্যন্ত ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন জামাত শিবির আন্দোলন বলে এটাকে ফ্রেম করার চেষ্টা করে, ওই সময় তো করেছেই। সো একটা ফোবিয়া তৈরি করা হয়েছে, শিবির ফোবিয়া, যেটার মাধ্যমে শিবির কিংবা শিবির সংশ্লিষ্ট অথবা শিবিরের কোনো আত্মীয় এমনও যদি হয়, তাহলে এই জিনিসটাকে এইটার আর কোনো লেজিটিমেসি থাকে না, এটার উপর যাবতীয় দমন পীড়ন বৈধ। এই বৈধতা তৈরি করেই শিবিরকে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে একটা ওই পর্যায়ে নিয়ে গেছে যে যেখানে আসলে শিবির পরিচয় দিয়ে সর্বসাধারণের জন্য একটা মুভমেন্টের ডাক দেওয়া এবং সেটাতে সবাই সামিল হওয়া, এটা আসলে একটু কঠিনই ছিল। এই যে শিবির পরিচয়ে বা শিবির ট্যাগে হত্যা করা যায় ছিল আপনি বলছিলেন, মানে শিবির কি এই ট্যাগটা ভাঙতে পারছে? না, মামলা তো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের মামলা হয়েছে, তারপর আমাদের যাবতীয় যত আহত হয়েছে, গুম হয়েছে, সবগুলোরই মামলা হয়েছে। এখনকার কথা যদি বলেন তাহলে শিবিরের ওই সময় শিবির ট্যাগ দিয়ে মারা হয়তো, এখন মারার চেষ্টা করতেছে গুপ্ত ট্যাগ দিয়ে। মানে হলো আপনি যখন ফ্যাসিবাদ কায়েম করতে চাইবেন, আপনার সামনে আপনাকে সবসময় দেখাইতে হবে যে আপনার সামনে কোনো কাল্পনিক দানব আছে, আপনি সেই দানবের জুজু দেখায় মানুষকে মারতে চান। তো হাসিনার সামনে সেই দানবটা ছিল, মানুষের সামনে সে তৈরি করেছিল জামাত শিবির, শিবির বলে মারাটা বৈধ। তো এখনকার সময় এসে সিমিলারলি কাউকে মারার বৈধতা উৎপাদনের জন্য একটা কল্পিত দানব দরকার, ওই দানবটার নাম হলো গুপ্ত। আপনি গুপ্ত বলে শিবিরকেও মারবেন, যে শিবির না তাকেও মারবেন। আপনার বন্ধু ধরেন আপনি তাকে আপনার দল থেকে মাইনাস করতে চান, আপনি বলবেন তুমি গুপ্ত বলে তাকে কমিটি থেকে মাইনাস করে দিবেন। আপনি একটা ছেলেকে হল থেকে বের করে দিতে চান, গুপ্ত বলে দিবেন পিটানি, এর মাধ্যমে তাকে বের করে দিবেন। তার মানে এই যে গুপ্ত ট্যাগ, শিবির ট্যাগ, এই যে ট্যাগিং কালচার, আমাদের মূল লড়াইটা আসলে মূলত এই কালচারের বিরুদ্ধে। এই ট্যাগের শিকার তো শুধুমাত্র শিবির না, শিবিরের বাইরে বহু মানুষ হয়েছে। তো আমার মনে হয় এই ট্যাগ ভাঙ্গা, এই ট্যাবু ভাঙ্গা, এটা আমাদের যেমন দায়িত্ব ছিল, আমরা এই লড়াইটা যেমন করছি, এটা যারা আসলে একটা
ইনসাফের বাংলাদেশ চায়, একটা সুস্থ ক্যাম্পাস চায়, তাদের সবারই আসলে এটা দায়িত্ব যে এই ট্যাগিংয়ের বিরুদ্ধে কথা বলা। আমরা জুলাই প্রসঙ্গে আসতে চাই। আমরা সে সময় দেখেছি যে জুলাইয়ের সেই সময়টাতে বিভিন্ন কর্মসূচি থাকতো। তো সেই কর্মসূচিগুলো কি কি ছিল এবং আপনারা বা সেই সময় ছাত্র শিবিরে যারা নেতৃত্ব ছিলেন তারা কিভাবে সমন্বয় করতেন বা এগুলো সেট করতো কে? কর্মসূচিগুলো সমন্বয় করে সেট করা হতো। শুরুর দিকে 1 জুলাই থেকে যে মুভমেন্ট যেভাবে শুরু হয় ক্যাম্পাস থেকে, তো সেখানে শুরুর দিকে আমাদের রোল ছিল মূলত ম্যান পাওয়ার এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া। এরপরে মুভমেন্টটা যখন একদম সরাসরি সংঘর্ষের দিকে চলে যায়, এরপর হচ্ছে 16 জুলাই আবু সাইদ শহীদ হয়, ছাত্র শিবিরের শান্ত শহীদ হয়, তো ছাত্র দলের ওয়াসিম শহীদ হয়। এরপর 17 জুলাই যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়, এরপর থেকে মূলত কর্মসূচি ঠিক করার একদম সকল কর্মসূচি 17 জুলাই পর থেকে, কমপ্লিট শাটডাউনের পর থেকে 30 জুলাই পর্যন্ত মোটামুটি ছাত্র শিবিরই করেছে। তার আগ পর্যন্ত সবাই মিলেমিশে করেছে। কিন্তু 18 জুলাই নাহিদ এবং আসিফকে গুম করা হয় এবং বেশিরভাগ সমন্বয়কদেরই আর ফোনে পাওয়া যাচ্ছিল না। তো স্বাভাবিকভাবেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল যারা বৈষম্য বিরোধীদের সাথে সমন্বয় করত, যেহেতু তাদের সাথে সম্পৃক্ততা নাই, ওই সময় কানেক্টিভিটি নাই, ফলে শুধুমাত্র আব্দুল কাদের তাকে আমরা ঢাকার বাইরে একটা বাসায় নিয়ে যাই। সেখান থেকে 9 দফা রেগুলার তার নামে চালানো হয়। আমাদের হচ্ছে আব্দুল কাদের এই চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই। সে সময় শিবিরের তিনি লোকজন ছিলেন কিনা? এই প্রশ্নটা আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আব্দুল কাদেরের সাথে ওই সময়কার আমাদের কোয়ালিশন সম্পর্কে যদি জিজ্ঞেস করেন, তাহলে যেটা হচ্ছে যে 9 দফার যে দাবিগুলো, এগুলো পূর্ব থেকেই বিভিন্ন জনের মুখে উচ্চারিত হয়ে আসছিল। তো ফলে যখন 18 জুলাই রাতে আসিফ নাহিদদেরকে গুম করা হয় এবং তাদেরকে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের হাতে আসলে মুভমেন্ট পরিচালনা করার জন্য কোনো ফেজ দরকার ছিল, যে কার নামে এই কর্মসূচি যাবে, কে এটার আহ্বায়ক হবে, কে মুখপাত্র হবে। তখন বাধ্য হয়ে আব্দুল কাদেরকে আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে একটা জায়গায় নিয়ে যাই। সেখান থেকে তাকে জানানো হয় যে আমরা তোমার নামে এই কর্মসূচি দিচ্ছি। কর্মসূচিগুলো রেগুলার আপডেটেড হচ্ছিল, আমাদের এসএম ফরহাদ আপডেট করছিল, আচ্ছা, তাকে যে 9 দফা দেয়া হলো, মানে এটা তো আর আসমানি কোনো কিছু না যে নাজিল হয়েছে উপর থেকে, আপনারা তো তৈরি করেছেন। মানে এই 9 দফার পেছনের যদি কারিগর শিবির বলা হচ্ছে, তারপর নেতৃত্ব পর্যায়ে যদি নাম বলতে বলি, কে কে ছিল? 9 দফাটা মূলত তৈরি করেছে এসএম ফরহাদ, সাদিক ভাই, সিবগাতুল্লাহ ভাই ছিলেন। তারপর যে বাসায় এটা হয়েছিল ওখানে 5-6 জন ছিলাম আমরা, আমি ছিলাম। আমরা রেগুলারই এটা, ওই সময় আরেকজন ছিল মোসাদ্দেক, এখন ডাকসুর সমাজসেবা সম্পাদক, সাহিত্য সম্পাদক সম্ভবত। তো রেগুলারই আপডেটের কাজটা আমরা করছিলাম। আর মূলত এটা ড্রাফট রেডি করা, সেটা এসএম ফরহাদ রেডি করে আব্দুল কাদেরকে পাঠায়। আব্দুল কাদের এটাকে কিছু বিষয় আলাপ হয়, কয়েকটা দফা নিয়ে আলাপ হয়, এটা ছাত্রদলের কনসেন্ট নেওয়া হয়, সব মিলিয়ে এভাবেই 9 দফাটা ধীরে ধীরে যাইতে থাকে। আমাদের জন্য ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল, 9 দফা যখন আমরা দিই তখন হাসনাত, তারপর হচ্ছে হাসিব, এরা সহ কয়েকজন সরকারের কাছে চলে গেছিল 8 দফা নিয়ে। তো আমরা খুব আতঙ্কিত হয়ে যাই এটা দেখে, যে 9 দফাটাকে আমরা ভাবছি যে এটা আমাদের মুক্তির সনদ। 9 দফায় যেখানে সবাই 9 দফাকে ফলো করছে, ওই একই সময় আপনি যখন আরেকটা দফা 8 দফা নিয়ে যাবেন, তার মানে আন্দোলনকারীদের পক্ষ থেকে 2 রকম কর্মসূচি যাচ্ছে। তো তখন আমরা আবার একটা পাল্টা প্রচারণা শুরু করি যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো ধরনের গাদ্দারি আমরা মেনে নেব না, এটা মোটামুটি। তো ফলে যেটা হয়, সকল মিডিয়া, তারপর হচ্ছে সকল অ্যাক্টিভিস্ট সবাই 9 দফাটাকে গ্রহণ করে। আমরা প্রতিদিন নজর রাখছিলাম। ইন্টারনেট তো বন্ধ 18 জুলাই রাত থেকে, বিকেল থেকে ইন্টারনেট বন্ধ ছিল প্রায় 24, 25, 26 তারিখ পর্যন্ত। তো ওই সময় আমরা মূলত পত্রিকার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। দেখছিলাম যে প্রথম আলো, ডেইলি স্টার, যাই দিন, প্রত্যেকটা পত্রিকা 9 দফা আব্দুল কাদের নামে ছাপছিল। তো এটা আমাদের একটা সফলতা ছিল যে 8 দফা কেউ দিতে চাইলেও তাদের আসলে ওইটার সফল হয়নি। ফলে 9 দফাটাই মেইন স্ট্রিম হয়ে যায় এবং এটাই মূল দাবি হয়ে ওঠে। ওই 8 দফার মধ্যে কোন দাবিটা ছিল না যেটা নিয়ে আপনাদের আপত্তি ছিল? এখানে শুরুর যে দাবিটা, যে শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, এই ব্যাপারটা, এই দাবিটা সম্ভবত ওখানে ছিল না। ওই 8 দফা 9 দফা এখন অ্যাভেলেবল আছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। 2-1টা দাবি যেটা একদম মেইন দাবি, যেটা শেখ হাসিনাকে সরাসরি হিট করবে, এই দাবিগুলো ওখানে ছিল না। আরেকটা ব্যাপার ছিল, আমরা আশঙ্কা করছিলাম যে 18 সালের মতো 18 সালের কোটা আন্দোলন যেভাবে স্তীমিত হয়ে গেছে এবং ওইটা শেখ হাসিনা মেনে নিয়েছে, এখন 9 দফা এমনভাবে ডিজাইন করা
আমরা আমরা তো জানি যে শেখ হাসিনা এমন মানুষ যে প্রচণ্ড ইগোতার, প্রচণ্ড অহংকার, সে কখনো ক্ষমা চাইবে না। এই জন্য শুরুতেই 9 দফার মধ্যে প্রথম দফা যেটা দেওয়া হয় যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। তো সেটা মানবে না, ফলে আমরা ধীরে ধীরে 1 দফার দিকে যাব। আমাদের প্ল্যান ছিল এটা। এখন কেউ যখন 8 দফা নিয়ে যায় তখন তো আমাদের প্ল্যানটা হ্যাম্পার হয় এবং এইটা পুরো বাংলাদেশের মুক্তির বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করে। তো সেই জায়গা থেকে 9 দফাটা এভাবে ডিজাইন করা এবং 9 দফাটাই শেষ পর্যন্ত মেইন স্ট্রিম হয়। আপনি বলছিলেন যে 9 দফা প্রসঙ্গে ছাত্র দলের সাথে সমন্বয় করেছিলেন। আমরা করিনি, ছাত্রদলের সাথে মূলত আমরা আমাদের দিক থেকে আমাদের ড্রাফট রেডি করে পাঠাই। সেখানে একটা দুইটা বিষয়ে মত ছিল, সেগুলো নিয়ে বৈষম্য বিরোধী যারা ছিল সমন্বয়কদের পক্ষ থেকে ছাত্রদলকে অ্যাপ্রোচ করা হয়, তারাও তাদের কনসেন্ট দেয়। পরবর্তীতে মূলত সমন্বয়টা এভাবেই হয়। এখানে আসলে জুলাইটা এত ব্যাপক, এত বিস্তৃত, কে করতো মানে নামটা জানতে চাই। না, এটা একক কেউ করে নাই। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি করেছি, তাহলে আমি যেটা করেছি, আমি উত্তরা থেকে, আমি তখন মহানগর উত্তর সেক্রেটারি, উত্তরা থেকে আমি শত শত স্টুডেন্ট নিয়ে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ছাত্র শিবিরের জনশক্তি, স্কুল কলেজের আমার কর্মীরা, সবাই কিনা আমি ইউনিভার্সিটিতে চলে আসছি। তারপর হচ্ছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে, ইভেন আমরা ফোনে মেসেজ করে পত্রিকাগুলোতে 9 দফা পাঠাতাম। তো আমাদেরকে ট্র্যাক করা হচ্ছিল যে কারা এগুলো পাঠায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসে পত্রিকা বা মিডিয়া হাউসগুলোতে চাপ দিচ্ছিল যে এই 9 দফা কারা পাঠাচ্ছে, এদের ফোন নাম্বার, লোকেশন সব কিছু জানতে চাচ্ছে। তো তখন আমাদেরকে বলা হয় যে আপনারা মেসেজ পাঠায়েন না, আপনারা ভিন্ন উপায়ে পাঠান। তখন যেটা করা হয়, আমরা আমাদের বাসায় প্রিন্টার ছিল, প্রিন্ট করে প্রিন্টেড কপি মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিই। তো এইভাবে ধরেন ওই সময় আমার আল জাজিরা, এএফপি, বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়ার সাথে আমার যোগাযোগ ছিল। আবার আমাদের যিনি কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ছিলেন তিনি যোগাযোগ করতেন, সাদিক ভাই যোগাযোগ করতেন, সিবগা ভাই যোগাযোগ করতেন। আরেক দিক থেকে দেখা গেছে যে প্রগতিশীল গোষ্ঠীকে অন্য কেউ এভাবে সম্পৃক্ত করেছে, কানেক্টেড করেছে। অনেকগুলো কর্মসূচি গিয়েছে। তো আসলে এত এত বৃহৎ এবং এত বিস্তৃত একটা গণঅভ্যুত্থান, এটাকে শুধুমাত্র আমাদের কয়েকজনের রোলের সাথে সম্পৃক্ত করাটা উচিত হবে না। আপনারা এই আন্দোলনকে লিড করছেন, তারা এটি বুঝতে মানে পেরেছিল কিনা? আমরা তো যেমনটা আপনাদের মুখ থেকে শুনতে পাই যে যারা বাম ঘরানা আছেন তারা আসলে আপনাকে সহ্য করতে পারেন না। তারা শুরুতে তাদের কেউ এটা ব্লেম করতো যেটা শিবিরের আন্দোলন বা 18-র আন্দোলনকেও এভাবে ব্লেম করা হইতো, 24-এর আন্দোলনকে করা হয়েছে। কিন্তু যখন এইটা অল আউট যুদ্ধে চলে গেল যে এখানে হয়তো হাসিনা থাকবে অথবা আমরা থাকব, তখন তারাও বাধ্য ছিল। এরকম বহু মানুষ আপনি দেখবেন যারা দীর্ঘ বছর ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে, ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, তারাও শেষ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে এসে দাঁড়াতে বাধ্য হয়েছিল। কারণ হাসিনা চলে যাবে, এটা সময়ের ব্যাপার ছিল। আমাদের কাছে প্রশ্ন ছিল যে এটা কত লম্বা হবে, কত লেন্দি হবে। সেই জায়গা থেকে হাসিনাকে সহযোগিতা করেছে, হাসিনার ফ্যাসিবাদকে কুসুম কুসুম বিরোধিতা করে টিকিয়ে রেখেছে, এরকম বহু হাসিনার সহযোগীরা পরবর্তীতে এসে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং এটা জরুরিও ছিল। সবার সম্পৃক্ততাটা জরুরিও ছিল। সেজন্য আমরা তখন উচ্চবাচ্য করি নাই। আমরাও চাচ্ছিলাম সকল শ্রেণীর, সকল ঘরানার, ডান বাম সকল ধরনের মানুষ এখানে সম্পৃক্ত হোক, যেন পতনটা নিশ্চিত হয়। হাসিনার পতন হইলে পরবর্তীতে আদর্শিক যে ক্যাচাল, রাজনৈতিক যে ক্যাচাল, সেটা আমরা করব। হাসিনাকে টিকায় রেখে আমরা আমাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ বা আদর্শিক স্বার্থ বিষয়টা তখন আমাদের বিবেচনায় ছিল না। এখানে ব্যাপারটা এরকম ছিল কিনা, মানে আমরা যেমনটা জানি যে যখন একটা বিপ্লব সফল হয় তখন আসলে সেটার ভাগ নেওয়ার ক্ষেত্রে অনেকে এগিয়ে আসেন এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেক কিছুতে তো বোঝা যায় যে আসলে ফলাফল কোন দিকে যাচ্ছে। বিশেষ করে যারা সাংস্কৃতিক কর্মী ছিলেন, তারা শিল্পী সমাজ, একই সাথে আপনি যেমনটি বলছিলেন বাম, মানে তারা আসলে আগে থেকে বুঝতে পারছিল কিনা এরকম যে হাসিনার বিদায় হবে। এখন যদি তারা এই ফ্রন্টে না আসে তাহলে হয়তো ইতিহাসের যে পাতা সেখানে একটা কলঙ্কজনক অধ্যায়ের মধ্য দিয়ে আসলে তাদের যে ব্যাপারটা সেটা থেকে যাবে, মানে এটা মনে করেন কিনা? এটা তো হয়েছে, এটা যে হয়েছে আপনি এটা প্রমাণ পাবেন এখনকার সময় বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের হাহাকার দেখে। তারা বলতে চায় জুলাইয়ে এসে তারা ভুল করেছে, তারা বলতে চায় যে জুলাই একটা ষড়যন্ত্র ছিল। তো ওই সময় পরিস্থিতির চাপে পড়ে, ওই সময় কনটেক্সট এমন যে হাসিনা থাকবে না। তো পরিস্থিতির চাপে পড়ে এরকম অনেক মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, যারা স্বাভাবিক অবস্থায় কোনোদিন হাসিনার বিরুদ্ধে এরকম একটা মানে বিস্তৃত মুভমেন্টে সম্পৃক্ত হওয়ার কথা না। তো এই জিনিসটা হয়েছে এবং এইটাতে আন্দোলনকারীরা উপকৃত হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তারা ওই সময় তো অবাক করে আন্দোলনে সম্পৃক্ত হলেও পরবর্তীতে তারা আবার তাদের পূর্বতন পরিস্থিতিতে ফিরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা হলের যে তালাশিটি ভেঙে বের হলো, একটা উত্তাল পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে 16 জুলাই আমরা দেখলাম যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আবু সাইদ উনি শহীদ হলেন। এরপরে অনেকেই যেমনটা বলার চেষ্টা করে থাকেন, তারপরে আন্দোলনে নতুন একটা মাত্রা যুক্ত হয়েছিল। এরপরে কি আপনারা কোনো সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের যে ব্যাপারটা, এদিকে গেলেন কিনা? এটা আসলে মানে শেখ হাসিনা এত বেশি উদ্যত অহংকারী হয়ে উঠেছিল, গুলি চালানোর সময় সে ভাবে নাই
যে এইটা তার পতনের আন্দোলনের রূপ নিতে পারে। আমি শুরুতেই বলেছি আমরা একটা মোমেন্টামের অপেক্ষা ছিলাম। পাশাপাশি এটা যে ছাত্রদের যৌক্তিক দাবি, স্টিল এখনো পর্যন্ত যেটা দাবি, এই দাবির প্রতি আমাদের যে সম্মতি সহমর্মিতা সেটা তো ছিলই। এটা শুধু যে 18 বা 24-এ না, কোটা সংস্কারের দাবি সর্বপ্রথম কিন্তু ছাত্র শিবিরই তুলেছিল বহু আগে। 16ই জুলাই মূলত যেই ব্যাপারগুলো হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য প্রধান কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে, এর মধ্যে হচ্ছে কিছু কিছু ট্যাগ, যেমন হচ্ছে রাজাকার, তারপর হচ্ছে 71, তারপর হচ্ছে শিবির, জামাত বা স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী। যখন কাউকে এই ট্যাগ দেওয়া হয় সে ভয় আর সামনে আগায় না। তো আন্দোলনের একদম ফুয়েল যে জিনিসটা জুগিয়েছে, যখন আমাদেরকে বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, তখন আমরা বলেছি হ্যাঁ আমি রাজাকার, কী করবা করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এটাকে অ্যাকসেপ্ট করে নিল, অ্যাকসেপ্ট করে নেওয়াটা এটা হাসিনার কাছে একটা অপ্রত্যাশিত ব্যাপার ছিল, যে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। আমি আরেকটা জিনিস গতকালকে ফেসবুকে দেখছিলাম, মহসিন হল থেকে একটা মিছিল বের হয়েছে, মিছিলের স্লোগান দেওয়া হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি রাজাকারের ঘাঁটি। তো আপনি যখন কাউকে একটা ট্যাগ দিবেন, একটা গালি দিবেন, সে যখন ওইটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখন আসলে আপনার হাতের অস্ত্রগুলো কমে আসে। ইতিহাসে এরকম অনেকগুলো মুভমেন্ট হয়েছে যেগুলোতে এরকম সরকার বা নিপীড়ক গোষ্ঠী এরকম ট্যাগ দিতে চেয়েছে, কিন্তু আন্দোলনকারীরা সেই ট্যাগটাকে গ্রহণ করে নিয়ে ওই ট্যাগের নামে মুভমেন্টটাকে চালিয়েছে। এরকম একটা বিখ্যাত মুভমেন্ট ছিল বিসমাস মুভমেন্ট। বিসমাস মানে হলো লুটেরা। তো সরকার তাদেরকে লুটেরা বলে গালি দিত, ডাকাত বলে গালি দিত। তো তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারা আন্দোলনের নাম দিয়ে দিয়েছে বিসমাস মুভমেন্ট। এরকম অনেকগুলো মুভমেন্টের কথা আমি বলতে পারবো। তো এই শেখ হাসিনা যখন রাজাকার এই ট্যাগটা আমরা ভাঙতে পেরেছি, এরপরে যখন আপনি ঘটনার কনসিস্টেন্সি বিবেচনা করলে দেখবেন যে একের পর এক 16 জুলাই 6 জন মারা গেল, 16 জুলাই রাতে আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিলাম। তখন আমাদের মধ্যে এই কনফিডেন্সটা গ্রো করছে যে যেহেতু ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করা গেছে, তাহলে হাসিনাকে উৎখাত করা সম্ভব। কারণ হাসিনার যে কোনো যে দমনপীড়নমূলক কর্মসূচিতে ছাত্রলীগ ছিল তার বিশ্বস্ত ভ্যানগার্ড, ছাত্রলীগ ছিল তার পেটোয়া বাহিনী। এই বাহিনীকে যখন আমরা ভেঙে দিছি, তখন আসলে হাসিনা টিকবে না। এই বিশ্বাসটা 16 জুলাই রাতে আমাদের মধ্যে জন্ম নেয়, এবং পরবর্তী যে কর্মসূচি, যে ঘটনা প্রবাহ যেদিকে গেছে, সেটা তো আর মানে সব কিছু আসলে একের পর এক হাসিনা ফল্ট করছে, আর আমরা ওই সুযোগগুলো নিয়েছি। এরপরে আমরা দেখলাম যে 6 জনকে তুলে নিয়ে গেল ডিবি পুলিশ। মানে তারপরে আপনাদের মনে হয়েছিল কিনা যে আন্দোলনটা হয়তো থেমে যাবে, অথবা আপনারা এখন অনেকে যেমনটা বলছেন যে আপনাদের লেয়ার ভিত্তিক পরিকল্পনা ছিল, মানে তখন আপনারা কি প্ল্যানে এগুচ্ছিলেন? এই সময় অনেকগুলো টুইস্ট আছে আসলে। এই সময়টাতে 6 জনকে যখন নিয়ে গেল, তখন আমরা 6 জনকে তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নেওয়া হয়, আপনাদের মনে থাকার কথা, যে 93% মেধা, 7% কোটা, তারা এটা মেনে নেয়। এবং হলো তারা বলতে চায়, মানে তাদেরকে দিয়ে পড়ানো হয় যে আমরা আসলে এত রক্তারক্তি চাই নাই, আমরা শুধু কোটা চেয়েছি, আমরা অন্য কিছু চাই না। এই সিমিলার টাইমে আরও কিছু ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু এরকম সমন্বয়ক পরিচয়ধারী ব্যক্তিত্ব তারা মিডিয়ার সামনে এসে বলে যে আমরা শুধু কোটা সংস্কার চেয়েছি, আমরা এত রক্তারক্তি চাইনি, আমরা এই আন্দোলন থেকে সরে গেলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটে। আমরা খুব টেনশনে পড়ে যাই যে আমরা কী করব। তখন আমরা আমাদের এরকম যারা মুভমেন্টের সামনে সারিতে ছিল, এরকম বরিশাল বিশ্ববিদ্যালয় আমরা একটা সংবাদ সম্মেলন করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা করি খুব সম্ভবত 26-27 জুলাইয়ের দিকে, যে আমরা এসে ওদেরকে, যে ওরা হইল সরকারের দালাল, এরা সরকারের ট্র্যাপে পড়ে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস ব্যাপকভাবে চাউর করি, যে নাহিদ, হাসনাত, নুসরাত তাবাসসুম এদেরকে ডিবি অফিসে গান পয়েন্টে রেখে এই বিবৃতি আদায় করা হয়েছে, যে গান পয়েন্টে রাখা বিবৃতিকে আমরা মানি না। আমরা এই শেখ হাসিনার ব্যাপারে আমাদের যে 9 দফার যে দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, তখন শুধুমাত্র এটা আর কোটা সংস্কার আন্দোলন না, যখন আমরা এই দাবিটা ছাড়ি, তখন কোটা সংস্কার আন্দোলনের যে মেইন গ্রুপগুলো, পাশাপাশি টেলিগ্রাম গ্রুপগুলো, এগুলো তো আমাদের অ্যাডমিনরাও ছিল, ব্যাপকভাবে আমরা এই মুভমেন্টগুলো চালাই, মানে এই কথাগুলো বাইরে ছড়ানো হয়। ফলে যেটা হয় যে ডিবি হারুনের যে প্ল্যান বা হচ্ছে হাসিনার যে প্ল্যান, এই প্ল্যানটা আসলে ভেস্তে যায়। বরিশালে, ঢাকায়, নানান জায়গায় আমরা আমাদের দিকের সমন্বয়ক যারা বা আমাদের দিকের পরিচিত মুখ যারা, তাদেরকে দিয়ে আন্দোলনটাকে চাঙ্গা রাখি। বলছিলেন যে অনেকে সংবাদ সম্মেলন করে বলেছে যে শুধুমাত্র তারা কোটা চায়, এগুলো এখনো আছে। এরা কারা ছিল? এরা আন্দোলনকারী ছিল, আন্দোলন শুরু থেকে ছিল, কিন্তু এরা সরকার ট্র্যাপে পড়ে গেছে। এদের অনেকে আসলে ভয়ভীতি দেখানো হচ্ছিল। যেমন আমার বাড়িতে আগুন দিতে চেয়েছে, আমার ডিপার্টমেন্টে আমার সহপাঠী, আমার বাড়ি চাঁদপুরের কচুয়ায়,
সে আমার বাড়িতে আগুন দিতে চেয়েছে। এভাবে যারাই আন্দোলনের সামনে সারিতে ছিল প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে তাদের বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে। সো অনেকে বাধ্য হয়ে, অনেকে অতি উৎসাহী হয়ে, কিংবা অনেকে সরকারের ট্র্যাপে পড়ে এরকম স্টেটমেন্ট দিয়েছিল যে তারা আসলে আন্দোলন থেকে তারা আর এটাকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখতে চায় না। এবং অনেকের এরকমও তো ছিল সে সময় যে অনেকে শেখ হাসিনাকে পছন্দ করতো, কিন্তু কোটা সংস্কার হয়। অবভিয়াসলি এটাও ছিল যে সে ছাত্রলীগ করে, সে শুধু কোটার বিষয়টা সমাধান চায়, কিন্তু সে হাসিনা থাকুক এটা সে চায়। এরকম বহু মানুষ ছিল। ছাত্র শিবিরের যারা নেতাকর্মী ছিলেন তাদের প্রতি আমাদের কি কি নির্দেশনা ছিল? নির্দেশনা ছিল শুরু থেকে প্রত্যেকদিন আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। পাশাপাশি যেহেতু সরকার সরাসরি গুলি চালাচ্ছে, তো আমাদের কমন ইনস্ট্রাকশন ছিল যে কেউ গুলির মুখে পড়বো না। কারণ আপনি যদি আন্দোলনের ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলে দেখবেন 16 জুলাই সরকার গুলি চালানো শুরু করে, 17 জুলাইও গুলি চালায়, 18 জুলাই তো শতাধিক শহীদ হয়, এবং এটা ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের আশঙ্কা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন মারা যায়, ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিগুলো তখন বন্ধ করে দিয়েছে সরকার। তো প্রাইভেটের স্টুডেন্টরা তো তাদের নিজ নিজ বাসায় থাকে, তো তাদের বাবা মারা তাদেরকে নামতে দেবে না। তো ফলে আন্দোলনটা কন্টিনিউ করার নৈতিক দায় এবং দায়িত্ব আমাদের উপরে থাকবে। সেই জায়গা থেকে আমাদের কমন ইনস্ট্রাকশন ছিল যে আমরা গুলির মুখে পড়ব না, আমরা আন্দোলনটাকে দীর্ঘায়িত করব। পাশাপাশি আরেকটা প্ল্যান ছিল যে আমরা এইটাকে সর্বসাধারণের সম্পৃক্ততার ব্যাপারটা নিশ্চিত করব। তো আমাদের জন্য সবচেয়ে সহজ ছিল যেটা, আমরা প্রতিদিন এসে দেখতাম প্রচুর পরিমাণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ তারা আন্দোলনে আছে। রিক্সা চালকরা রিক্সা চালানো বাদ দিয়ে তারা রাস্তা অবরোধ করে বসে আছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে, এবং আমাদের জনশক্তিরও যেহেতু আমাদের দীর্ঘদিনের আসলে এক্সপেরিয়েন্স আছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার, কিছুটা গেরিলা টাইপের আন্দোলন করার, মাঠে নেমে সরাসরি শুধু মুখোমুখি ফাইট না করে কিভাবে এটাকে দীর্ঘস্থায়ী করা যায় এবং ধীরে ধীরে এটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়, সেই জায়গা থেকে এরপরেও রেগুলারই নানান জায়গায় আমাদের ভাইরা শহীদ হচ্ছিলেন। আমার ঢাকা মহানগর উত্তরের উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সেক্রেটারি ছিল আব্দুল্লাল তাহির, 19 জুলাই সে শহীদ হয়। এরপরে আমাদের আরও অনেক ভাইয়েরা রেগুলারই শহীদ হচ্ছিলেন। এত বেশি গুলি চালানো হয় যে আসলে আমরা আমাদের স্ট্র্যাটেজি ফলো করার পরও আমরা আমাদের শাহাদাত ঠেকাইতে পারি নাই। যেমনটা বলা হয় যে আপনারা সে সময় বলেছিলেন যে আপনারা বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন মায়ের কাছ থেকে, এরকম অনেক ফটোকার্ড আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখি। এটা ছিল, এটা আন্দোলনের একদম ফাইনাল স্টেজে তখন আমরা আমাদের ইনস্ট্রাকশন চাই যে আমাদের শতভাগ জনশক্তি, আমাদের কর্মী সাথী সমর্থক সবাইকে আন্দোলনে সামিল হতে হবে। বিশেষ করে 18 জুলাইয়ের পরে একটা বড় অংশ তারা গ্রামে চলে যায়, তো তাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা দ্রুত শহরে আসেন, হাসিনা থাকবে না, এই মুহূর্তে ফাইনাল যে ধাক্কা এটা আমাদেরকে দিতে হবে। সেই জায়গা থেকে সবাইকে বলা হয় যে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে, বাবা মা আসতে দিতে রাজি না হলে সেক্ষেত্রে প্রয়োজনে জোর করে হলেও যেন সবাই চলে আসে। একজনের ব্যক্তির জীবনের চাইতে আমাদের কাছে আসলে দেশের স্বার্থ, দেশের মুক্তি এটা বেশি জরুরি ছিল তখন। তো এই ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল আসলে আমাদের। আমরা দেখলাম যে 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়, তারপরেই আসলে আন্দোলনটা ভিন্ন মাত্রা যোগ করে কিনা? নিষিদ্ধ করা হতে পারে, এটা আমরা 3-4 দিন ধরে আলাপটা শুনছিলাম। আর আমরা তো কার্যত আসলে হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিলাম। হাসিনা তো আমাদেরকে প্রকাশ্যে কার্যক্রম চালাইতে দেয়নি, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা উপশাখা অফিস পর্যন্ত খোলা রাখতে দেয়নি, প্রকাশ্যে কোনো মিটিং মিছিল করা এগুলোর অনুমতি ছিল না। সো নিষিদ্ধ হইলে আমরা কিভাবে কার্যক্রম চালাবো, এইটা আমাদের তো এক্সপিরিয়েন্স আগে থেকে আছে। পাশাপাশি যখন আমাদেরকে নিষিদ্ধ করে দিল, মন খারাপ তো অবশ্যই হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে এটা আসলে বেশি লেন্দি হবে না, হাসিনা আসলে টিকবে না, এটা তার পরাজয়ের একটা লক্ষণ, যে সে ফাইনালি আইডেন্টিফাই করতে পারে যে আসলে শিবির কোন পর্যায়ে এটার সাথে সম্পৃক্ত। সময় টিভি একটা নিউজ করে আমাদের মহানগর দক্ষিণ জগন্নাথ ইউনিভার্সিটি, তারা কিভাবে দক্ষিণাঞ্চলকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে, এই আমাদের প্ল্যানগুলো আসলে কিছু প্ল্যান সরকারের হাতেও তো ধরা পড়ে। তো সরকার সে জায়গা থেকে বুঝতে পারে, এর প্রেক্ষিতে আমাদের নিষিদ্ধ করে, কিন্তু এটা টোটাল মুভমেন্টের উপরে খুব বড় কোনো ইম্প্যাক্ট ফেলে নেই, বরং বাকি সবাই বুঝতে পেরেছে যে আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, আমরা যদি হাসিনার শেষটা দেখে না ছাড়ি তাহলে কালকে হয়তো অন্য কাউকে নিষিদ্ধ করবে, আরও বেশি গুলি চালাবে। এটা অন্য সবার জন্য বরং আরও পজিটিভ ছিল। আমরা দেখলাম যে 6 আগস্টের যে লং মার্চ সেটি 5 আগস্ট করা হলো। এই যে একদিন আগায় নিয়ে আসলেন আপনারা, এর পেছনে আসলে কারা ছিল? পেছনে কারা ছিল বলতে, যখন লং মার্চের তারিখ দেওয়া হয় 6 তারিখ, ওই সময় এটা নিয়ে এক ধরনের দোদুল্যমান অবস্থা ছিল যে 6 তারিখ দেওয়াটাকে আসলে ঠিক হইল কিনা। 6 তারিখ দিলে তো সরকারকে আমরা একদিন বেশি টাইম দিচ্ছি।
তো এটা নিয়ে আলাপ হচ্ছিল শুরু থেকেই। তো 4 তারিখ ছিল মূলত হচ্ছে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল, নারী সমাবেশ, এবং হচ্ছে এই টাইপের যে সেখানে গায়েবানা জানাজা বা একটা কিছু হবে। তো দেখলাম যে 4 তারিখও 100-র উপরে মানুষ শহীদ হইল। তখন আমাদের মাথায় এই প্ল্যানটা আসে যে সরকার তো আসলে একদিন সময় পাইলে অনেক কিছু সে ম্যানেজ করে ফেলবে। এই যে আপনাদের বলছেন, আপনারা কারা, শিবির নাকি না, সবাই? টোটাল মুভমেন্ট মানে যারা ছিল তখন তো আসলে আর কেউ ঘরে বসে ছিল না। শিবির, বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে ছাত্রদল, বিএনপি, ইভেন আমির জামাতের নির্দেশে ছাত্রী সংস্থার হাজার হাজার নেতাকর্মীরা, যে মেয়েরা কোনোদিন রাস্তায় মিছিল করে নাই তারা পর্যন্ত মাঠে ছিল দিনরাত। এই গল্প হয়তো কেউ কখনো বলে নাই। জামাতের হাজার হাজার নারীরা রাস্তায় ছিল, মানে সকল শ্রেণী, সবাই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসছিল। তো তখন 4 জুলাই সারাদিন আলাপ হয়, 4 আগস্ট সারাদিন আলাপ হয় যে আমরা কি আসলে আরেকটা দিন সরকারকে সময় দিব কিনা। ফাইনালি এইটা ডিসিশন হয় যে না, আমরা আর দিব না সময়। তো পরে তাড়াহুড়া করে আসিফ মাহমুদকে দিয়ে ভিডিও রেকর্ড করানো হয় যে 4 জুলাই রাতে, 4 আগস্ট রাতে ওই ভিডিওটা সব জায়গায় চলে যায় যে 6 আগস্ট না 5 আগস্টে লং মার্চ সবাই ঢাকায় আসেন। আন্দোলন পরবর্তী যে সময় সফল হোক অথবা বিফল হোক, মানে কোনো প্ল্যান পরিকল্পনা কি আপনাদের ছিল? আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে একটা মানে ম্যাসিভ দমন পীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হবে। এটার জন্য মেন্টালি আমরা প্রস্তুত ছিলাম, মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম। পাশাপাশি আমরা এটা কেমন পর্যায়ে নিয়ে গেছি যে মানে এটা একটা অল আউট যুদ্ধ। এখানে সফল না হইলে আসলে একটা গণহত্যা হবে। এবং 13-14 সালে যেমন গণহত্যা হয়েছে, দেখা গেছে জামাতের একজন নেতার ফাঁসি হইল, এটার প্রতিবাদে মানুষ রাস্তায় নামলো, এই মিছিলে 200 লোক মারা ফেলছে গুলি করে। আল্লামা সাঈদীর রায়ের দিন 200 লোক মারা গেছে। তো আমাদের মাথায় এটা ছিল যে সরকার টিকে গেলে আসলে আমাদেরকে গণহত্যার শিকার হইতে হবে। আমাদের পিছনে ফেরার আসলে কোনো সুযোগ ছিল না। কিন্তু যদি আন্দোলন ব্যর্থ হইতো তাহলে তো একটা বিরাট ক্ষয়ক্ষতির মুখে পড়তে হইতো। ওই বিষয়টা আমাদের মাথায় ছিল। ওই সময়গুলো আসলে এরকমই যে আপনার ভয়, আশঙ্কা, আপনার আত্মবিশ্বাস সব কিছু একসাথে কাজ করে। যখনই মাঠে নামি এই বিষয়গুলো কাজ করতো রাতে, বাসায় যখন থাকতাম। সকালবেলা আবার যখন মাঠে নামতাম, ভয় ডর সব কিছু উধাও আমাদের মধ্য থেকে। সফল হলে মানে কে সরকারে যেত বা কি হতো? প্ল্যান পরিকল্পনা জুলাইয়ের শেষে, আগস্টের শুরু থেকে করা শুরু হয়। তো সবার মধ্যে কমন একটা চিন্তা কাজ করছিল যে ডক্টর ইউনূস ছাড়া আসলে এই বিধ্বস্ত দেশের হাল কেউ ধরতে পারবে না। আমরাও আমাদের দিক থেকে এইটাতে কনসার্ন দিই যে ডক্টর ইউনূসকে আমরা মানব, কোনো সমস্যা নাই। যে আন্দোলনের মূল ফেস যারা, তারাও শুরু থেকে এটা ছিল, সুশীল সমাজ, সিভিল সোসাইটি সবাই মোটামুটি ডক্টর ইউনূসের ব্যাপারেই বলে। এটার ব্যাপারে বড় ধরনের কোনো মতবিরোধ আসলে ছিল না। না, আমরা তো দেখলাম মডেলটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সরকারের মডেলটা আমাদের পক্ষ থেকে ছিল কিনা? এটা একটা প্রপোজাল ছিল, অনেকগুলো প্রপোজালই ট্রাই করা হয়েছে। জাতীয় সরকার একটা, অন্তর্বর্তীকালীন সরকার একটা, তত্ত্বাবধায়ক সরকার একটা। তো যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ একটা রেভলিউশন, এই রেভলিউশনের পরে একটা রেভলিউশনারি সরকার হয়, ওই টাইপের একটা প্ল্যানও বা প্রপোজালও ছিল। পরবর্তীতে বিএনপি জাতীয় সরকার প্রস্তাবনায় রাজি হয় না, তারা চাচ্ছিল দ্রুত নির্বাচন, 90 দিনের মধ্যে নির্বাচন। তো ফলে অনেকগুলো প্রপোজালে আসলে আর এক্সিকিউশন হয়নি, একটা অন্তর্বর্তীকালীন সরকারই হয়। এরপরে যখন সেই উপদেষ্টা 3 জন হলেন ছাত্রদের মধ্য থেকে, মানে অনেকে যেমনটা বলেন যে শিবির থেকেও একজন হলে হতে পারতো, এই ব্যাপারটা পরবর্তীতে আপনারা ফিল করেছেন কিনা? এটার আসলে মানে উপযোগিতা কতটুকু বা এটা কতটুকু ভালো হইতো, এটা একটা বড় প্রশ্ন। শিবির থেকে যদি আমরা একজন দিতাম তাহলে প্রশ্ন আসতো ছাত্রদল থেকে কেন দিব না, সকল ছাত্র সংগঠন থেকে তো দেওয়ার প্রশ্নটা আসতো। তো এইটা হয়ে পড়তো যে একটা রুটি কামড়াকামড়ি করার মতো, যে একটা রুটি ভাগাভাগি করার জন্য বাচ্চারা কামড়াকামড়ি করতেছে এরকম। তো ওই সময় আসলে এটার সময় ছিল না যে একদিক থেকে পাল্টা কু হবে, পাল্টা অভ্যুত্থান হবে, এরকম একটা ভয় আশঙ্কা সবার মধ্যে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, 5 আগস্ট সারা রাত কেউ ঘুমাইতে পারে নাই যে ভারতীয় বাহিনী ঢুকে পড়বে, নানান ধরনের গুজব। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ ডক্টর ইউনূস শপথ নেয়। তো প্রতিদিন এক ধরনের আশঙ্কার মধ্যে দিয়ে আমরা ছিলাম। ওই সময় আসলে শিবিরের একজন দেওয়া না দেওয়াটা এটা আমাদের কাছে বড় বড় বিষয় আসলে ছিল না। শিবির এখান থেকে কিভাবে মানে বেনিফিটেড হলো, কোন কোন জায়গাগুলোতে? শিবির তো না, এখানে এই আন্দোলনের ফলে তো পুরো বাংলাদেশ বেনিফিটেড হয়েছে। যদি আমাদের বলেন, আমাদের দলীয় স্বার্থের কথা বললে আমাদের যে নিষেধাজ্ঞা ছিল এটা উঠে গেছে। আর আমরা দীর্ঘদিনের যে দমন-পীড়ন, এটা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক রাজনৈতিক যে পরিসর, এটাতে আমরা আসতে পেরেছি। আমাদের স্বাভাবিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, দলীয় কার্যক্রম প্রকাশ করতে পারছি। এটা আমাদের জন্য একটা সহজ হয়েছে। এছাড়া এক্সট্রা বেনিফিশিয়ারি আমরা ছিলাম না আসলে, যে এইটার ফলে আমাদের কেউ কোটি টাকা বানিয়েছে ওরকম কোনো গল্প আসলে নাই। এই ফলটা বেশি কে ভোগ করেছে? এটা তো মানে যারা চাঁদাবাজি, লুটপাট এগুলোর সাথে আগে থেকে পরিচিত, আগে থেকে অভ্যস্ত, তারা করেছে, তারা এটা বেনিফিশিয়ারি ছিল। তারপর হচ্ছে যারা সমন্বয়ক ছিল,
সমন্বয়কদের একটা বড় অংশ এটার বেনিফিশিয়ারি ছিল, যাদেরকে 18 জুলাই থেকে শুরু করে 3 আগস্ট পর্যন্ত আমরা একটা ফোন কলও রিচ করতে পারি নাই। এমন অনেক মানুষ জুলাইয়ের পরে ফ্যাসিলিটেড হয়েছে, তারা ক্ষমতাবান হয়েছে, বড় বড় পদে গেছে। তো এরকম অনেকগুলো ব্যাপার হয়েছে, যেটা আসলে ছাত্র শিবিরের জায়গা থেকে ছাত্র শিবির কখনো করে নাই, এবং এটা করা সম্ভব আসলে ছিল না। এই আন্দোলনে আমরা দেখলাম যে যারা শহীদ হয়েছে এরকম একটা তালিকা ছাত্রদল দিয়েছে, শিবির দেয়নি। মানে ব্যাপারটা এরকম কি না যে সেই তালিকা যদি করা হয় তাহলে সংখ্যাটা ছাত্র দলের থেকে কম হবে বলেই শিবির আসলে তালিকা দেয় নাই? না, আমাদের আমাদের এই ধরনের কোনো কারণ না, বরং আমরা যেটা এস্টাবলিশ করতে চেয়েছি, আমরা যেটা বলতে চেয়েছি, যে আন্দোলনের শহীদদেরকে দলীয় ভিত্তিতে ভাগাভাগি না করা, যে এই দলের এতজন তার মানে তার ক্রেডিট বেশি, এই দলের অতজন তার মানে তার ক্রেডিট কম। আমরা আসলে এই ইয়েটাতে, আমরা এই আলাপটাতে আসলে কখনো যাইতে চাইনি। বরং আমরা যেটা দেখাতে চেয়েছি যে এই জুলাই অভ্যুত্থানে এখানে শহীদ হওয়া শিবিরের শান্ত, সে যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ছাত্রদলের ওয়াসিম সেও আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটা থেকে এটা দেখার চেষ্টা করেছি। আর একটা ব্যাপার হলো, যখন আপনি দলীয় ভিত্তিতে এটাকে লিস্টেড করতে চাইবেন, তখন বিএনপি ছাত্রদল যে তালিকাটা দিয়েছে, এই তালিকায় তারা শিবিরের অনেক কর্মী, জামাতের অনেক কর্মীকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। ফলে আমাদের কাছে এটা মনে হয়েছে এটা শহীদদের প্রতি এক ধরনের অসম্মান, যে আমি তালিকা করতে যাব, ধরেন আমি 100 জনের একটা তালিকা করলাম বা 200 জনের করলাম, আপনি হুট করে এসে বললেন যে এই লোকটা তো আমার ছাত্রদলের কর্মী। তো এই যে এক ধরনের কাদা ছড়াছড়ি, এক ধরনের নোংরামি, এই জিনিসটা থেকে মুক্ত থাকার জন্য আমরা এটা করেছি। এর বাইরেও আমাদের তালিকা আছে, যদি আমরা প্রয়োজন ফিল করি আমরা এটা প্রকাশ করব। না, অনেকেই যেমনটা অভিযোগ করেন এবং এভাবে বলেন যে যে এই ছেলেগুলা শিবিরকে ধারণ করে বা শিবিরের রাজনীতি করে আদর্শকে ধারণ করে জীবন দিল, তারা মারা গেল, তাদের একটা সাংগঠনিক স্বীকৃতি শিবির দিল না। এই ব্যাপারটা অনেকে ভাই বলার চেষ্টা করে থাকেন, এ ব্যাপারে কি বলবেন? না, স্বীকৃতি তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। সরকার তাদেরকে তাদের শাহাদাতকে স্বীকৃতি দিবে এবং রাষ্ট্রীয় সম্মাননা দেবে, এটা হচ্ছে মূল। দলীয় স্বীকৃতি দলীয় পরিষদে তো আমরা দিয়েছি, তাদের শহীদ ফ্যামিলিতে যাওয়া, শহীদ ফ্যামিলির যাবতীয় প্রয়োজন মেটানো, তাদের সাথে রেগুলার কন্টিনিউয়াসলি যোগাযোগ করা, তাদের ন্যায় বিচার পাওয়া, এই ব্যাপারগুলো তো আমরা সাংগঠনিকভাবে করছি। তো সাংগঠনিক স্বীকৃতি আমরা দিই না, ব্যাপারটা এমন না। এখন যেটা প্রয়োজন এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। একজন জুলাইতে শহীদ হয়েছে, সে শিবিরের কিনা এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সে বাংলাদেশের জন্য শহীদ হয়েছে, তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এনে দেওয়াটা এটা আমাদের গুরুত্বপূর্ণ। প্রশ্ন করলে এটা করা যায় যে শিবির ওই কাজটাতে আসলে কতটুকু সফল হয়েছে। তো আমরা এই জায়গাটা থেকে বিষয়টাকে দেখতে চাই আর কি। অনেকে অভিযোগ করেন যে ছাত্র শিবির জুলাইয়ের পরবর্তী যে সময়, সেই সময় আসলে অনেক ইতিহাসে আনতে পারতো, তারা আসলে আনেনি। মানে এটা কি জামাতের দিকে আসক্তির কারণে আনেনি, নাকি হচ্ছে শিবির আসলে হীনমন্যতা আনেনি? তারা এই প্রশ্নটাও করে, এই ব্যাপারে কি বলবেন? এটা আমরা আসলে জুলাইয়ের পরে আমাদের জুলাইয়ের যত কন্ট্রিবিউশন, আমরা এটাকে কম্প্রিহেন্সিভলি দেখতে চেয়েছি। আমরা আসলে বিভক্তিটা চাই নাই। তো আমরা যখন দেখলাম যে কে জুলাইয়ের মাস্টার মাইন্ড, কে জুলাইয়ের মহানায়ক, কে হচ্ছে কার শহীদ কত বেশি, এই কাদা ছড়াছড়িগুলো শুরু হইলো, এবং বিশেষ করে ছাত্র শিবিরকে সকল কিছু থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হলো, তখন আমরা কোথায় কোথায় ছিলাম আমরা এগুলো বলা শুরু করেছি। তো এইটা আমরা কালেকটিভ স্বার্থে আমরা এটা বলি নাই, এটার সাথে জামাতের কোনো ব্যাপার আসলে নাই। আপনি যদি বলেন যে ছাত্র শিবির যখন প্রকাশ্যে তার কমিটিগুলো একের পর এক আসতে থাকে, ওই ঘটনাটা ওই সময় সিমিলার কাহিনী হয়। না, এখানে জামাত প্রসঙ্গটা অনেকেই এই জন্য আনেনি, ভাবে যে বিভিন্ন জায়গায় জামাতের কর্মীদের উপর হামলা হয়, জামাত আসলে নিশ্চুপ থাকে, 2 দিন 3 দিন পরে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা নিউজ হয়েছে। তো সেই জায়গা থেকে অনেকে মনে করেন যে শিবির হয়তো জামাতের সে আসক্তিতে পড়ে গেছে, যে তাদের নেতাকর্মীরা সেখানে শহীদ হয়েছে, সেই বিষয়টা তারা সামনে আনতে পারছে না, হয়তো তারা এই সেন্স থেকে বলেন। না, এই সেন্স তারা কোন সেন্স থেকে বলেন এটা তো তারা বুঝেন। আমরা ওই সময়কার কনটেক্সট যদি আপনি দেখেন, মানে আপনি মনে করেন কিনা ব্যাপারটা এরকম কিনা? না, ব্যাপারটা মোটো এরকম না। ওই সময় আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে একের পর এক সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছিল, যে সচিবালয়ে আমলারা বিদ্রোহ করতেছে, আনসার সদস্যরা বিদ্রোহ করতেছে, আপনাদের মনে থাকার কথা। বিচারকরা হাইকোর্টে ফুল বেঞ্চ মিটিং বসাইছে, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করবে। তো ওই সময় সরকার টিকায় রাখাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি কি করছি না করছি ওটার চাইতে আমার এখন এই এক্সিস্টিং সরকারটাকে টিকায় রাখা এবং গণঅভ্যুত্থানকে এটাকে বাঁচায় রাখাটা আমাদের জন্য প্রধানতম কাজ ছিল। ওইটা করতে যে আমরা আমাদের জুলাই আগস্টের কথাগুলো মানুষকে বলতে পারি নাই, কিন্তু পরবর্তী সময় যখনই সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি প্রকাশ্যে আসলো, তারপর রাজশাহী, জাহাঙ্গীরনগর প্রত্যেকটা ক্যাম্পাসের দায়িত্বশীলরা আসলো, এরপর থেকে আমরা খুব বেশি দেরি হয় না, কিন্তু এরপর থেকে আমরা বলা শুরু করেছি।
একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা যেমনটি দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে। তো আপনি তো ছাত্র কল্যাণ বিষয় সম্পাদক। এখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কি অবস্থা? আমরা যেমনটা দেখলাম যে সিলেট যে ইউনিভার্সিটি আছে, সাকসু হওয়ার কথা ছিল, সেটি নির্বাচনের সেই সময়কার সময়ের কারণে হয়নি। পরবর্তীতে আসলে এটির কি অবস্থা? সাকসু নির্বাচন, আরেকটি ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্রাকসু। তো ওই দুইটা নির্বাচন হওয়ার কথা, তফসিল হয়ে গেছে নির্বাচনের অল্প কয়েকদিন আগে। এখানে বিএনপির চাপে ছাত্রদল একদম ইসি ঘেরাও করে নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে। এরপর থেকে তো আসলে আর ওগুলোর কোনো অগ্রগতি নাই। আমরা আমাদের তরফ থেকে নিয়মতান্ত্রিক দাবি জানিয়ে আসছি। ওই ক্যাম্পাসগুলোতে এখনও রেগুলার ছাত্র নেতৃবৃন্দ ভিসির সাথে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলছেন। অন্যান্য ক্যাম্পাসগুলোতে যে রাকসু ওগুলোতে ডাকসুর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। বিশেষ করে লাস্ট যেই সিনেট মিটিং হলো, সেই সিনেট মিটিংয়ে ডাকসু নেতৃবৃন্দ বলেছে যে নেক্সট ডাকসু ইলেকশন, এই ডাকসুর মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের 9 তারিখ। আগের বছরের সেপ্টেম্বর 9 তারিখ ইলেকশন হয়েছে, 1 বছর মেয়াদে ডাকসু। তো ডাকসু শেষ হওয়ার পরই আবার ডাকসু হওয়ার কথা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে ডাকসুর জন্য কোনো বাজেট নেই, মানে নির্বাচনের জন্য। তো এটা নিয়ে দায়িত্বশীল প্রশ্ন তুলেছেন, বিপিজিএসের প্রশ্ন তুলেছেন। আমাদের কাছে একটা আশঙ্কার বিষয় মনে হচ্ছে যে বিএনপি সরকার বোধহয় ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দিতে চায়। কারণ 90-এর গণঅভ্যুত্থানের পর, 90-তে লাস্ট যে ডাকসু হয়েছে, সেই ডাকসুর পরে বিএনপি ক্ষমতা আসার পর ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছিল। সো 24, 25, 26-এর যেই নির্বাচনে, এই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা আসার পর সাকসু এবং ব্রাকসু বন্ধ হয়ে গেছে। এখন ডাকসু পুনর্বার হবে কিনা, এটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আপনি বলছিলেন যে বিএনপি চায় বন্ধ করতে, মানে চোখে পড়ার মতো আমরা কোনো আন্দোলন শিবিরের পক্ষ থেকে দেখতে পাইনি। ব্যাপারটা এরকম কিনা যে অনেকে যেমনটা বলেন যে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং অনেক জায়গায় জামাতি ভিসি ছিল। তো জামাতি ভিসিকে কাজে লাগায় আপনারা মেটিকুলাস ডিজাইনে সে সময় বিভিন্ন পদে জিততে পারতেন, এই জন্য সেই সময় নির্বাচন চাইতেন খুব ভালো করে। এখন তো অনেক জায়গায় বিএনপির ভিসি বা অন্য যে বিষয়গুলো আছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, মানে এখন আপনারা পেরে উঠতে পারবেন না ছাত্র দলের সাথে, এই জন্য আপনারা আসলে শক্তভাবে নির্বাচনগুলো চান না। ব্যাপারটা এরকম কিনা? আমরা তো নির্বাচন চাই না কি বলবো? না, শক্তভাবে মানে চোখে পড়ার মতো আমরা দেখছি না। না, এখনও তো ডাকসুর মেয়াদ আছে। ডাকসু, চাকসু সবগুলোর এখনও 4 মাস, 5 মাস, 2 মাস, 3 মাস করে মেয়াদ আছে। এই মেয়াদ শেষ হইলে নেক্সট ইলেকশন করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সো এখন একটা ডাকসু ফাংশনাল, এটা এখন মেয়াদ শেষ হয় নাই। এটা মেয়াদ শেষ না করেই এটাকে আরেকটা নির্বাচনের আয়োজন করতে পারে। সো এটার মেয়াদ শেষ হবে, এর পাশাপাশি তারা নিয়মতান্ত্রিকভাবে দাবি জানাইতে থাকবে। যদি দেখা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা এটার মেয়াদ শেষ এরপরে ইলেকশন আয়োজন করছে না, তখন অবশ্যই আমরা কঠোর আন্দোলনের দিকে যেটা যাওয়ার, শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা করা হবে। কিন্তু সিলেটে এবং রংপুরে মানে সেখানে তো একটা ব্যবস্থা ছিল নির্বাচন হওয়ার মতো, মানে সেখানে তো আপনারা চাইলে করতে পারতেন আন্দোলন, সেটি তো আমরা দেখছি সেখানে না। তুমুল আন্দোলন হয়েছে ওই সময়টায়, যে নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে যখন ছাত্রদল নির্বাচন ভণ্ডুল করে দিল, সেই সময় সাধারণ শিক্ষার্থীরা, শিবির, ছাত্রশক্তি সবাই মিলে ব্যাপক আন্দোলন করেছে। কিন্তু ইউজিসি বলি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা আসলে তারেক রহমানের কাছে অসহায় ছিল। উপর থেকে নির্দেশ আসছে যে আর নির্বাচন দেওয়া যাবে না, তারা বন্ধ করে দিয়েছে। এখন আপনারা মনে করেন কিনা যে এগুলো আসলে হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত। এবং আপনি যেটা বলেছেন যে ওই সময় নির্বাচন হলে আমরা জিততাম, এখন জিতবো না, ব্যাপারটা মোটা এমন না। আমরা খুবই কনফিডেন্ট যে এখনও যদি ইলেকশন হয়, প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা ভূমিধস বিজয় পাবো। আমরা যেমনটি দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিলেন সে সময় প্রধান সমন্বয়ক, তারা এখন এনসিপিতে আছেন। সাভারে এনসিপির যে সমাবেশ ছিল সেখানে হামলা হয়েছে, আপনি শিবির করেন, মানে আপনার সহযোদ্ধার উপর হামলা হয়েছে, ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? এটা খুবই খারাপ একটা ব্যাপার। এটা টোটাল এই কালচারটাকেই আমরা মানে প্রশ্ন করতে চাই আর কি, যে কোনো একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে, তাদের পথসভায় বা তাদের পদযাত্রায় এরকম বোমা হামলার সংস্কৃতি, ককটেল হামলার সংস্কৃতি, এটি ইতিপূর্বে ছিল। জুলাইয়ের পরে এই ধরনের ঘটনা, এটা একেবারে অপ্রত্যাশিত। এবং কিছুক্ষণ আগে দেখলাম যে এইটার সাথে যুবলীগের 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যুবলীগের 2 জন সম্পৃক্ত ছিল। এইটা আমাদের জন্য আসলে কনসার্নিং, যে এনসিপির উপর হামলা হয়েছে নাকি বিএনপির উপর হয়েছে নাকি জামাতের উপর হয়েছে। বরং পতিত ফ্যাসিস্টরা যে এখনও তাদের গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে, এটা বেশি কনসার্নিং। এটার সর্বশেষ এটা বড় ভিকটিম ছিল আমাদের শহীদ ওসমান হাদি। তাকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এরপর নানান জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে, মিটিং করছে, গুলি করছে, ককটেল মারছে। তো এই ব্যাপারগুলো আসলে কনসার্নিং। এটা সরকারের উচিত শক্ত হাতে এটা দমন করা। এইটাকে আমরা মানে ব্যাপারটা নিয়ে আমরা দলীয়ভাবে আমাদের দিক থেকে প্রতিবাদ জানিয়েছি, সবাই জানিয়েছে।
আমরা মনে করি যে সরকারের উচিত এটার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া। এটা তো আপনারা দলীয়ভাবে জানাইছেন, কিন্তু মনের ব্যাপার যদি বলি, আমরা অনেক সময় দেখতে পাই যে শিবিরে যারা হয়তো একটু নিচু পদের, এটা বলা হয়তো ঠিক না, তারা হয়তো অনেক সময় এটা মজা পায় যে না, এনসিপির উপর হামলা হয়েছে, ভালোই হয়েছে। এটা আসলে মনে করাটা উচিত না। কেউ যদি এটা করে থাকে তাহলে এটার রুট কজটা খুঁজে বের করতে হবে। যে আপনি দেখবেন যে কিছুদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের উপর ছাত্রদল হামলা করে একজনের পায়ের গোড়ালি কেটে দিছে। তো ওই সময়টায় ছাত্রশক্তি যে আহ্বায়ক জাহিদ আহসান, সে ওইটি হামলার প্রতিবাদ না করে সে দেয়ালে লিখছিল যে সংঘাত নয় সংলাপ চাই। তো এখন যখন এনসিপির উপর হামলা হয়েছে, তো ওই সময়ের অনেকের মনে কষ্ট রয়ে গেছে। তো ওই মনে কষ্ট থেকে অনেকে আবার ওই সময়ের ঘটনা মনে করাই দিচ্ছেন যে আমাদের উপর যখন হামলা হচ্ছিল তখন আপনারা এগুলো বলছেন। কিন্তু আমরা বিষয়টাকে এভাবে দেখতে চাই না, বরং আমরা আমার উপর হামলা হলে আমি এটাকে যেভাবে দেখতে চাই, আমার জোট সঙ্গীর উপর হামলা হলে আমি এটা এভাবে দেখতে চাই। ইভেন সে যদি আমার শত্রুও হয়, আমার শত্রু বা আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ছাত্রদলের কারো উপর যদি যুবলীগ ছাত্রলীগ হামলা করে, আমি এটাকে একই দৃষ্টিতে দেখতে চাই। তার মানে এনসিপির উপর হামলা হলে বা জামাতের উপর হামলা হলে, শিবিরের উপর হামলা হলে আপনি একইভাবে দেখতে চান? আমরা কীভাবে দেখি, আমরা ডিফার করি না। আসলে আপনি আসলে কি দেখবেন? আপনি দেখবেন যে দলীয় স্ট্যান্ড, দলের নেতারা কি বলছে, সভাপতি সেক্রেটারি কি বলছে। আপনি যদি তৃণমূল থেকে একদম আমার কর্মীরা কি বলছে, কোন মফস্বলের কোন কর্মী, এটা দিয়ে আপনি আমার পজিশনকে জাজ করতে চান, তাহলে তো এটা আসলে আমার সাথে ইনসাফ হবে না। এই যে আপনি বললেন যে হচ্ছে সংঘাত নয় সংলাপ চাই, মানে এটা শুরু করলোটা কি? এটা তো আমি বলেছি, যখন শিবির কর্মীদের উপর হামলা হচ্ছে তখন আপনার দায়িত্ব কি? আপনার এটা প্রতিবাদ করা, আপনার বলা যে এই হামলা বন্ধ করেন। আপনি তখন এটাকে ফ্রেমিং করতেছেন পূর্বের আকারে, যে যেভাবে বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে, যে শিবিরের উপর জামাতের উপর হামলা হলে এটাকে সংঘর্ষ আকারে ফ্রেমিং করতো, সিমিলার আকারে ফ্রেমিং করা হয়েছে যে এখানে শিবির ভিকটিম না, বরং শিবিরও এখানে মারামারি করতেছে, এই টাইপ জিনিস দেখানো হয়েছে। এখন এই জিনিসটা তো আসলে ক্ষতিকর। আপনি যেটাকে হামলা, এটার হামলা বলতে হবে, এটাকে আপনি সংঘর্ষ বলতে পারবেন না। এখন আপনি যদি সাভারের ঘটনায় আপনি যদি মিরর নিউজ থেকে নিউজ করেন যে সাভারে সংঘর্ষে এনসিপির 3 জন আহত, এটা কি আসলে ভ্যালিড হইল? এটা কি সুস্থ সাংবাদিকতা হইল? বা এটা আসলে কোনো জাস্টিফাইড পজিশন হইল? এটা তো কোনোভাবে জাস্টিফাইড না। তারা তো সেটাই করেছে। সেই জায়গা থেকে আমাদের কেউ বিক্ষুব্ধ হয়েছে। ওই সময় আমরা তাদের এই ধরনের সুশীল স্ট্যান্ডের প্রতিবাদ জানিয়েছি। আমাদের অনেক কর্মীরা এখনও তাদের মনে সেই ক্ষোভ আছে, সেই জায়গা থেকে তারা এটা প্রতিবাদ করছে। তারা অনেকে ওই কথাটাই মানে একদম এটা কোট আনকোট ওইটা কপি পেস্ট করে তারা বলতেছে। তো আমাদের দলীয় স্ট্যান্ড তো সেটা না। এই প্রসঙ্গে দেখলাম যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের হাসিব আল হাসান সম্ভবত একজন অ্যাক্টিভিস্ট এবং সেই সময়কার আন্দোলনে ছিলেন, জুলাই ছিলেন। তো তিনি বলছিলেন যে জাসি মানে জামাত শিবিরের মানে শত্রু কারা, তিনি এইভাবে একটা পোস্ট দিয়েছেন যে যারা ইসলামপন্থী তারাও জামাত শিবিরকে মুনাফিক বলে, ইতিমধ্যেই বিএনপি তারা তো জামাতকে শিবিরকে রাজাকার বলা শুরু করছে, আবার যারা বাম আছে তারা তো দেখতেই পারে না। হ্যাঁ, তো আলটিমেটলি আসলে আপনাদের তাহলে বন্ধু কে? এটা আসলে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ কাদা ছড়াছড়ি হচ্ছে, যে কোনো ঘটনায় আপনি দেখবেন যে শিবিরের উপর হামলা হচ্ছে, একটা কমন ন্যারেটিভ যে শিবিরের কোনো বন্ধু নেই, শিবির সবাই শত্রু বানায় ফেলছে। জামাতের উপর হামলা হয়েছে বা বিএনপির উপর হয়েছে, ওইটারও ঘুরে পেঁচে খাঁচকাটা কুমিরের গল্পের মতো এটা শেষ গন্তব্য হলো যে শিবির সবাই শত্রু বানায় ফেলছে। সাভারে এনসিপির উপর হামলা হয়েছে, সবার ফোকাস পয়েন্ট হওয়া উচিত ওইটাকে ঘুরে ফিরে আয়না বলতেছে যে শিবির সবাই শত্রু বানায় ফেলছে। এখন এই জিনিসটা আসলে খুবই খারাপ যে আপনি সকল কিছুতে জামাত শিবিরকে খুঁজবেন, সকল কিছু শেষ গন্তব্য হবে শিবির, যেটা হাসিনা করতো। এই টাইপের শিবির ফোবিয়া বা সবসময় শিবিরকে নিয়ে খোঁচাখুচি করা, এই জিনিসটা আসলে খুবই বাজে কাজ। কমন অভিযোগ করেন যে ছাত্র শিবির বা জামাত এরা আসলে ওয়েলফেয়ার পলিটিক্স করে এবং এরকমই সংগঠন, এরা পলিটিক্সটা আসলে ঠিকঠাক করতে পারে না। এখন আপনি যদি আমার সংগঠনের কার্যসূচি দেখেন, তাহলে আপনি ছাত্র শিবিরের ম্যাক্সিমাম কাজ দেখবেন ছাত্রদের মানে কোর নিড যেগুলো, এগুলো নিয়ে। যে একটা শিবিরের কর্মসূচি কর্মপদ্ধতি এগুলো দেখলে আপনি দেখবেন যে এখানে অলমোস্ট বেশিরভাগ কাজ একটা ছাত্র কীভাবে নিজেকে গড়ে তুলবে, কিভাবে ভালো মানুষ হবে, কিভাবে দেশের জন্য উপকারী মানুষ হবে, কিভাবে একটা ভালো ক্যারিয়ার গড়বে, একজন ব্যক্তি কিভাবে আসলে নিজেকে গড়বে, এই জিনিসগুলো। এর বাইরে যখন পলিটিক্যাল ইস্যু আসে সেখানেও ছাত্র শিবির মানে পুরোপুরি এঙ্গেজ হয় এবং সেটাতে ছাত্র শিবির ভূমিকা রাখতে চায়। এখন আমি আমার কর্মসূচি কিভাবে ঠিক করব, আমার এই দীর্ঘ 50 বছরের কর্মসূচি, মানে আমার ছাত্র শিবিরে 50 বছর হচ্ছে কয়দিন পরেই, 2-3 মাস পরেই। এই এত বছর তো আমি এটা করে করে এত দূর আসছি।
এবং এইটার রেজাল্ট হলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানে আপনি ইলেকশন দিচ্ছেন ছাত্র শিবির জিতে যাচ্ছে। এখন আপনার কথাই তো আমি আমার কর্মপদ্ধতি কর্মসূচি পরিবর্তন করে ফেলবো না, আমি তো আমার এই পন্থায় সফলতা পাচ্ছি। এখন আমার উপর জুলুম হয়, নিপীড়ন হয়, আপনার কাজ হলো আপনি পারলে এটা প্রতিবাদ করেন। আপনি এটা প্রতিবাদ না করে আমি ভিকটিম, আমি মজলুম, আপনি উল্টো আমাকেই বলতেছেন যে আপনি রাজনীতি পারেন না, আপনারা আরও মারা উচিত, আপনি আপনি পারেন না দেখে আপনারা মারতেছে। তো এইটা আসলে যে ভিকটিমরা আরও বেশি ভিকটিমাইজ করা হয়, এই জিনিসটার মানে জবাব দেওয়ার রুচি আমাদের নাই আসলে। আমরা দেখছি যে সরকার ইতিমধ্যে প্রায় 4 মাস পার করে ফেলেছে। মানে সরকারের পর্যালোচনা যদি মানে করতে বলে কিভাবে করবেন? 4 মাসে সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে। 4 মাসে 700-র উপরে খুন হয়েছে। এর মধ্যে 300 খুন বিএনপি, ছাত্রদল, যুবদল নিজেরাই করেছে। এর মধ্যে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এর মধ্যে 100 জন তাদের নিজেদেরই। তো আমরা দেখব যে সালাউদ্দিন আহমেদ উনি সংসদে দাঁড়িয়ে বা সব জায়গায় উনি সবার কাজ করে দেন, কিন্তু ওনার মূল যে ডিপার্টমেন্ট, যে আইনশৃঙ্খলা বাহিনী, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা, উনি ওইটাই করেন না। এইভাবে আমরা দেখব যে তারেক রহমান একটা প্রতীকী অর্থে সংসদে বসে থাকেন, ওনার কোনো রোল নাই আসলে। তো সরকার একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে, সরকার এটা ঠেকাইতে পারছে না। আরেক দিকে হইল পতিত ফ্যাসিস্টরা নানানভাবে উত্থানের চেষ্টা করতেছে, মিছিল করতেছে। কিছুদিন আগে একটা মিছিল দেখলাম যে সেখানে বলতেছে পুলিশকে যে খবরদার সামনে আসবি না, আসলে একদম পিষে ফেলবো। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা ঘটতেছে। তো এই সরকারকে তো আসলে সফল বলার কোনো সুযোগ নেই। আপনি ওই হাসিনার আমলেও আপনার জামাত শিবিরের কর্মীদের দেদারসে খুন করা হইতো, এই সরকারের আমলে জামাতের 5 জনকে খুন করা হয়েছে। শিবিরের একজন নেতাকে গত 2 সপ্তাহ আগে খুন করা হয়েছে গাইবান্ধায়, আরেকজন এখনও ঢাকায় আইসিইউতে পড়ে আছে। এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এটা কোনোটা আশাব্যঞ্জক না আসলে। আমরা বিএনপি সরকারকে ফেলড হইতে দেখতে চাই না, কারণ বিএনপি ঐতিহাসিকভাবে যতবার বিএনপি ফেলড হয়েছে ততবার পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে ফেলড হয়েছে। বিএনপি ফেল করছে, বাংলাদেশের মানুষ একটা অতল গহ্বরে পড়ে গেছে। সো বিএনপি যদি এখন এই সরকারটা ভালোভাবে ফাংশন না করে, তাহলে আমরা যেটা দেখব যে এইটার ফলে যারা পতিত পরাজিত তাদের আবার উত্থানের একটা সম্ভাবনা। সো আমরা চাই যে এই সরকার টিকে থাকুক, তারা সফল হোক। যত ধরনের সমালোচনা, যত ধরনের রাজনৈতিক বিরোধিতা, সব কিছু সত্ত্বেও এই সরকারটা ভালোভাবে সফল হোক, এটা আমাদের চাওয়া। অনেকে তো বলছেন যে সরকার আসলে অনেকটাই সহনশীল, যে সরকারি অনুষ্ঠান সেখানে আসলে তার কোনো ছবি রাখার দরকার নাই, এটা তো তিনি বলেছেন। মানে তিনি তো আসলে ভালোভাবেই সব কিছু করছেন, মানে তারপর আপনি সরকারকে ব্যর্থ কেন বলছেন? এটাই তো হওয়ার কথা না, যে রাষ্ট্রপ্রধান উনি নিজেকে সাধারণের কাছাকাছি রাখবেন, এইটাই তো হওয়ার কথা, যেটা স্বাভাবিক। এটা দেখে আমরা অবাক হচ্ছি কেন? ডাক্তার শফিকুর রহমান সাধারণ মানুষের কাছাকাছি থাকছেন না? আপনি ডাক্তার শফিকুর রহমানের গত 10 বছরের কার্যক্রম বিচার করেন, আপনি দেখবেন যে উনি ত্রাণের বস্তা কাঁধে নিয়ে হাঁটু সমান পানিতে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিচ্ছেন। আপনি দেখবেন উনি মানুষের কবরে নেমে মানুষের লাশ দাফন করে দিচ্ছেন। আপনি দেখবেন যে উনি একদম বাচ্চা কাচ্চাদের ভিড়ে চলে যাচ্ছেন। সো একজন নেতার বৈশিষ্ট্য যেটা, এটা যখন সে করে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। তো বরং ইতিপূর্বে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার ছিল, সেই কালচার এতটা দূষিত ছিল যে শেখ হাসিনা এতটাই নোংরামি করে গেছে, যখন তারেক রহমান যখন একটা সাদা সিম্পল শার্ট পরে বেড়ায়, আমরা ভাবতেছি যে উনি কত সহজ সরল। আদতে তো উনি এমনই হওয়ার কথা। উনিকে একটা মুকুট পরে মানে সিংহাসনে বসে থাকবে, ওরকম আমরা কল্পনা করতাম। এখন আপনি যদি এটাকে অন্য লেন্স থেকে দেখেন, তারেক রহমানের এখন পর্যন্ত দৃশ্যমান সফলতা হইল উনি নিজের এমন একটা ইমেজ ক্রিয়েট করতে পারছেন যে উনি দেখাইতে পারছেন যে আমি মানুষের খুব কাছাকাছি থাকি। এইটুক বাদে তারেক রহমানের আসলে আর কোনো সফলতা নেই। আপনি দেখেন আইনশৃঙ্খলা বাহিনী, আপনি দেখেন বিরোধী দলের মৌলিক মানবাধিকার, আপনি দেখেন ক্যাম্পাসগুলোতে নিপীড়ন, সবগুলো আগের মতো হচ্ছে। তো এই জায়গায় সরকারের আসলে সরকারকে সফল বলার সুযোগটা কোথায়? তারেক রহমানের যে সহজ জীবনযাপন, এটা কি অন্য এমপি মন্ত্রীরা নিচ্ছে বলে তো মনে হচ্ছে না। তারেক রহমান সহজ সরল থাকতেছেন, আর সংসদে তারেক রহমানের যেই এমপি মন্ত্রীরা, তারা নারীদেরকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছেন, তারা বোরকার আড়ালে কে আছে এটা নিয়ে প্রশ্ন করতেছেন। তারেক রহমান সহনশীল আচরণ করতেছেন, তারেক রহমানের কর্মীরা আমার কর্মীদের পায়ের গোড়ালি কেটে দিচ্ছে। তো এটা আসলে মানে একটা কনফ্লিক্টিং ফেস মনে হচ্ছে, যে এই ফেসের আড়ালে কি আসলে ভিন্ন কোনো ফেস আছে কিনা, যে উনি সহজ সরল থাকবেন আর ওনার কর্মীরা যা খুশি তা করে লাইসেন্স পেয়ে যাবে। আমরা চাই মূলত উনি যেটা অ্যাকচুয়ালি উনি সেটার রিফ্লেকশন আমরা মাঠে ময়দানে দেখতে চাই, পুরো বাংলাদেশে দেখতে চাই। সংসদে উনি স্ট্যাচু হয়ে বসে থাকবেন, এটা আমাদের আসলে চাওয়া না। আরেকটা ব্যাপার হলো, তারেক রহমান একটা প্রোগ্রামে বলেছেন যে তার ছবি যেন কোথাও টানানো না হয়। আমরা কি দেখব? আপনি দেখবেন, আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, দেখবেন তারেক রহমানের বড় পোস্টারিং করা আছে।
আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে যান, সেখানে দেখবেন যে তার মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনের বড় ছবি। তারপর রিসেন্টলি আজকের দিনেই একদম মেইন সড়কের পাশে মীর শাহ আলম, তার একজন প্রতিমন্ত্রী, তার বড় তার বড় করে পোস্টার টানানো আছে। তো তারেক রহমান কি বলছেন আর ওনার মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা কি করছেন? কারণ আমরা তো দেখতে চাই কাজে আসলে উনি কী করছেন। ওনার বক্তব্য আমাদেরকে আশাবাদী করে, আবার ওনার কর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে হতাশ করে। আমরা একটু আপনার ছাত্র সংগঠন শিবির প্রসঙ্গে আসতেছি। আমরা দেখলাম যে বেশ কয়েকদিন আগে বরিশাল যে পলিটেকনিক থানার সভাপতি, তিনি একটি পোস্ট দিয়েছেন, আবু নাসের, এবং তিনি যে নেতাকে নিয়ে পোস্ট করেছেন তিনি হচ্ছে শাহেদ। মানে তার একটা এরকম অডিও ভাইরাল হয়েছে এরকম যে, এই বেটা তুই চিনিস না আমি কে, তোরে তুরি মাইরা উড়াইয়া দিমু, তুই কি হইয়া গেছস, তোরে তেলাপোকার মতো পিসা মাইরা ফেলামু। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা এই শাহেদকে চেনেন কিনা? উনি বরিশাল মহানগরীর একটা দায়িত্বে আছেন, দায়িত্বে ছিলেন। যে ব্যাপারটি ঘটেছে এটা আসলে আমাদেরকে অবাক করেছে। এটা ঘটার কথা না। আমাদের সাংগঠনিক ইন্টারনাল যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসে একজন আরেকজনের প্রতি আপন ভাইয়ের চেয়ে বেশি আপন আচরণ করে। তো এই ধরনের ঘটনায় আমরা অবাক হয়েছি এবং আমরা সাথে সাথে এটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা যে মহানগরের যে নেতা, তাকে কেন্দ্রীয় সভাপতি তার সদস্যপদ মুলতবি করেছেন। তার যে মহানগরের যে দায়িত্ব ছিল সাহিত্য সম্পাদক, তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফার্দার আরও ব্যবস্থাপনা সেটা আমরা বাকিটাও নেওয়া হবে। সেই পোস্টের একদম শেষে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তিনি লিখেছেন যে এই বিচারহীনতার যে সংস্কৃতি, মূলত এই কারণে তিনি পোস্ট দিয়েছেন। এবং এই বিষয়টিকে নিয়ে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শিবির করতেন বা জামাত করেন এখন এরকম অনেকেই দেখলাম যে তাদের পোস্ট লিখেছেন এভাবে যে আনুগত্যের আড়ালে সিন্ডিকেট, অর্থাৎ আনুগত্যের নাম করে আসলে কিছু মানুষ আসলে এই সিন্ডিকেটটা জারি রেখেছে। অনেকে এভাবে মিন করেছেন যে এটি শুধুমাত্র বরিশালের চিত্র নয়, এটি হয়তো বাংলাদেশে আরও অনেক জায়গা আছে। আসলে ব্যাপারটা এরকম কিনা? এখন যে ঘটনাটা আসলে আমাদের পর্যন্ত আসে বা আমরা যতটুকু পর্যন্ত শুনি জানি, ততটুকু পর্যন্ত আমি কনফার্ম করতে পারি যে বিচারহীনতার কোনো ব্যাপার নাই। কোনো ঘটনা যদি আড়ালে থেকে যায়, যে ধরেন একজন ভিকটিম হয়েছে, আপনি ভিকটিম হয়েছেন কিন্তু আপনি আমাকে বলেন নাই যে আমার সাথে এই হয়েছে, তখন আসলে আমি কিভাবে সেটার আপনাকে জাস্টিসটা কীভাবে পাই দেব? এখন যেটা হয়েছে, এই ঘটনার পরে অনেকের মনে তাদের সাংগঠনিক জীবনের কোনো দুঃখজনক ঘটনা হয়তো মনে পড়ছে, যেটা সে কখনো কারোর সাথে শেয়ার করে নাই। এখন কেউ যদি কারোর সাথে শেয়ার না করে, তাহলে বা কেউ যদি ঊর্ধ্বতন সংগঠনকে বা যেখানে আসলে জানানো দরকার সেখানে না জানায়, তাহলে তো আসলে এটার আমাদের আসলে করার কিছু থাকে না, করার সুযোগ থাকে না। তো এখন আমাদের তো করার সুযোগ দিতে হবে। সেকেন্ড হইল, যদি কখনো এমনটা হয়ে থাকে যে আসলেই এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, তাহলে এইটার আসলে কোনো জবাব নেই, এটা জাস্টিফাই করার কিছু নেই। কেউ যদি এটা করে থাকেন, আমার মতে তারা চরম অন্যায় করেছেন, তাদের শাস্তি পাওয়া উচিত। অনেকে আরো বলেন যে জুলাই গণঅভ্যুত্থানের আগে যেরকম শিবির ছিল, একটা মানে মানুষের যে জায়গাটা ছিল সেটা আসলে অনেকটা নষ্ট হয়েছে। নষ্ট হয়নি, বরং জুলাইয়ের আগে পরের কনটেক্সটটা তো আসলে ভিন্ন। জুলাইয়ের আগে আপনি ছিলেন শুধুই আপনার মধ্যে, আপনার দলীয় কর্মসূচি, আপনারাই শুধু। এখন তো আপনাকে গণমানুষের সাথে মিশতে হচ্ছে, সাধারণ ছাত্র, মানে ক্যাম্পাস পলিটিক্স, জাতীয় রাজনীতি, সব জায়গায় আপনার একটা পাবলিক ফেস এবং আপনার পাবলিক অ্যাপিয়ারেন্স তৈরি হয়েছে। তো ফলে এখন যেটা হয়েছে, জুলাইয়ের বিপ্লবে আপনার স্টেক, আপনার বিপ্লবী ভূমিকা, এইটার ফলে অনেকের মধ্যে হয়তো এরকম কোনো উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে, এই আশঙ্কাটা অনেকে করেন। কিন্তু এইটা মেসিভ আকার আসলে হয়নি। এখন এইটা যে হইতে পারে এই চিন্তা আমাদের মধ্যেও আছে। তো আমরা কি করি, আমরা এই ধরনের কারোর মধ্যে যেন উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চবিলাসী চরিত্র যেন কারোর মধ্যে না আসে, আমরা এটাকে সবসময় মিনিমাইজ করার জন্য আমাদের দলীয় মোটিভেশন, আমাদের প্রশিক্ষণ কর্মসূচি, রেগুলার বোঝানো, রেগুলার মোটিভেশন চালানো, সব কিছু আমরা করে থাকি। আমরা মূলত আমাদের গত 50 বছরে এগুলোর মাধ্যমে আমাদের লোকদেরকে নিয়ন্ত্রণ করেছি। আদারওয়াইজ আসলে একটা এত বড় সংগঠন, লক্ষ লক্ষ নেতাকর্মী যে সংগঠনে, এটা এত শৃঙ্খলভাবে আসলে চলতে পারতো না। এর মধ্যে যদি একটা ঘটনা ঘটে যায়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই এবং বাকিদের ক্ষেত্রে আমরা মোটিভেশনটা চালাই। তিনি অর্থনৈতিকভাবে সংকটে আছেন, সেই বিষয়টা তিনি সেখানে বুঝিয়েছেন। ছাত্র শিবির কি জোর করেই কাউকে এইভাবে সংগঠনে রাখেন কিনা? এটা আসলে তার পোস্টে তিনি অভিযোগ করেছেন। এটা সংশ্লিষ্ট আরও যাদের নাম এসছে তাদের কাছ থেকে তাদের বক্তব্যগুলো শুনলে এটার ব্যাপারে আমরা একটা কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট আমরা দিতে পারবো, আমরা দলীয় স্ট্যান্ড আমরা জানাতে পারবো। কিন্তু নর্মালি শিবিরে যদি কেউ অসচ্ছল থাকে, ধরেন আপনি শিবিরের কর্মী বা আপনি শিবিরের সাথী, আপনার এই মাসে খাওয়ার টাকা নাই,
তখন শিবির তাকে হেল্প করে। এটা শিবিরের একটা কমন কালচার। কারণ আমি ছাত্র কল্যাণ সম্পাদক, আমার সারা দেশের ছাত্র কল্যাণ সম্পাদকরা আসলে কী করেন, তারা ওই শাখার যতজন এরকম অর্থনৈতিকভাবে ক্রাইসিসে আছেন তাদের জন্য হয় টিউশনের ব্যবস্থা করে দেন, অথবা কোনো সুধীর কাছ থেকে স্টাইপেন্ডের ব্যবস্থা করে দেন, স্কলারশিপের ব্যবস্থা করে দেন, অথবা দলীয় ফান্ড থেকে তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট ওই মাসের জন্য দেওয়া হয়। তো এটা শিবিরের বহু বছরের কালচার। যেই অভিযোগটা উনি করেছেন, যদি এমনটা হয়ে থাকে যে ওনার আসলেই প্রয়োজন ছিল, ওনাকে দেওয়া হয়নি, এটা আসলে এটা মানার মতো না। এটা আমি নিজে অবাক হয়েছি, এটা হয় না আসলে। আমি নিজে কখনো এটা করি নাই। আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে আমার অসংখ্য কর্মী সাথীদেরকে তাদের দুঃখের সময়, কঠিন সময় আমি হেল্প করেছি। ইভেন অন্যান্য দলের, ছাত্র দলের কিংবা অন্য সংগঠনের অনেককে আমি ইউনিভার্সিটিতে থাকতে আমি নিজে হেল্প করেছি। সেখানে আমার একজন ভাইকে আমি কেন করব না? এটা আসলে কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। আপনি ছাত্র কল্যাণ সম্পাদক, আপনি বলছিলেন যে যারা একটু অসচ্ছল তাদেরকে ছাত্র শিবির দেখে। আপনারা কিভাবে চলেন যারা শিবিরের কেন্দ্রীয় নেতা আছেন? আমি যদি বলি, আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি পুরো 6 বছর আমি টিউশনি করে চলেছি। এর পাশাপাশি যখন প্রয়োজন হয় ফ্যামিলি থেকে টাকা আনি। আমাদের সংগঠনের বেশিরভাগ হয় টিউশনি করে চলে অথবা ফ্যামিলি থেকে টাকা এনে চলে। এর বাইরে যাদের এই দুইটার কোনোটাই সুযোগ নেই, এই দুইটার কোনোটাই সুযোগ নেই, তাদেরকে কখনো কখনো সংগঠন হেল্প করে থাকে। কিন্তু শিবির করলে টাকা পাওয়া যায় বা শিবির করলে তাদেরকে শিবিরে চালিয়ে নেয় এমন না, বরং শিবির একটা ব্যবস্থা করে দেয়। হয়তো কোথাও কোথাও স্টাইপেন্ড, কোথাও স্কলারশিপ, এভাবে ব্যবস্থা করে দেয়। তো আমি নিজে টিউশনি করে চলেছি, ফ্যামিলি থেকে টাকা এনে চলি, আমার এভাবে চলছে। যারা কেন্দ্রীয় নেতা তারা কি টিউশন করার সুযোগ পান? এখন করি না, কিন্তু আমি গত বছর জুলাই পর্যন্ত আমি রেগুলার টিউশনি করেছি। এখন কি সংগঠন দেখে? না, সংগঠন দেখে না। মানে এটা হলো যে কি, যেমন আমি টিউশনি করে নিজে চলেছি, ইভেন টিউশনি টাকা দিয়ে আমার মাকে ফোনও কিনে দিয়েছি। মানে এরকম অনেক গল্প আমাদের আছে আর কি। তো সংগঠনে ব্যাপারটা এরকম যে আমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সংগঠনকে বলতে পারি, সংগঠন ওই স্কোপটা রেখেছে যে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, সংগঠন তখন এটা দেখবে। এই ফ্লেক্সিবিলিটিটুকু সংগঠনে আছে। সবকিছু মিলে কি বলবেন, মানে জুলাই যে প্রত্যাশা ছিল কতটুকু আপনারা পেলেন, এবং ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা যদি বলি কিভাবে এগোবেন? জুলাইয়ের যেই প্রত্যাশা ছিল কিছুটা পূরণ হয়েছে, এটা বড় অংশ পূরণ হয় নাই। যদি বলি সবচেয়ে বড় হতাশার হলো যে জুলাই সনদ এবং গণভোট, এইটা নিয়ে বিএনপি যেই টালবাহানা করছে, এইটা সবচেয়ে বড় হতাশার। কারণ জুলাইয়ের যারা সরাসরি মাঠে ছিল বা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, তাদের লাইফের তো একটা সিকিউরিটি দরকার। কখনো যদি মানে জুলাই বিরোধীরা বাংলাদেশ আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তাদের আসলে সেফগার্ড কী? সো তাদের জন্য জুলাই সনদটা বাস্তবায়ন হওয়াটা খুব বেশি জরুরি ছিল। এটা সবচেয়ে বড় হতাশা। এর বাইরেও আমি আশাবাদী হইতে চাই। আসলে আমি আশাবাদী মানুষ। পুরো বাংলাদেশে যখন সবাই হাল ছেড়ে দিছে, যখন সবাই ভাবতো যে হাসিনার পতন হবে না, আমার মনে আছে তখন আমরা যেখানে যেতাম মানুষ প্রশ্ন করতো, আমরা মানুষকে আশা দেখাইতাম। যখন সবাই হতাশ হয়ে পড়ছে তখন আমরা আশাবাদী ছিলাম। তো এখন তো তুলনামূলক ভালো টাইম, আমরা আশাবাদী হইতে চাই, আশাবাদ রাখতে চাই যে ভালো কিছু হবে সামনে। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবির কীভাবে কাজ করেছিল। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।